ওকে, আপনারা দেখেন যে আমার স্ক্রিনটা ভিজিবল কিনা, জাস্ট একটু আমাকে জানান। জি, ভিজিবল। ওকে, থ্যাংক ইউ। সো আমি হচ্ছে শুরু করে দিচ্ছি। তার আগে হচ্ছে আমি একটা পিডিএফ রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, যদি আপনারা হচ্ছে সামহাও ভুলে গিয়ে থাকেন যে আমরা আসলে কি শিখবো এই কোর্সটাতে, তো এইটা হচ্ছে আমাদের কোর্সের মডিউলটা। এখানে ফার্স্ট ক্লাস যেটা আজকে, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সো মেশিন লার্নিং আসলে কোথায় কোথায় ইউজ করা হয়। এরপরে আমরা যাব হচ্ছে মেশিন লার্নিংয়ের যে ফান্ডামেন্টালস আছে অ্যান্ড মডেলস অ্যালগোরিদম যেগুলো আছে, যে কী কী মডেল আসলে, কোন কোন অ্যালগোরিদম ইউজ করা হয় মডেলগুলো বিল্ড করতে। তারপরে এখানে যেটা যে ইন্ট্রোডাকশন টু পাইথন অ্যান্ড ইসেনশিয়ালস লাইব্রেরিজ। সো এইখানে যেটা হবে যে আপনার পাইথনের কিছু প্রি রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যেটা নাজমুল সাকিব ভাই আপনার সাথে অলরেডি ডিসকাস করছেন। কারণ আমরা হচ্ছে যদি পাইথন প্রথম থেকে শিখতে যাই, তাহলে যেটা হবে যে আমরা মেশিন লার্নিংয়ের অনেক কিছু মিস করে ফেলবো, শিখতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যেটা করব, যে আমরা পাইথনের এটা প্রি রেকর্ডেড আপনাদেরকে দিয়ে দেবো, সো দ্যাট আপনারা হচ্ছে এখান থেকে আপনার নিজের ফ্লোতে আপনি শিখে নিতে পারেন। দেন আমরা হচ্ছে মেশিন লার্নিংয়ের একটু ডিপ ডাইভ করব, কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব, কোন ক্ষেত্রে কোনটা ইউজ করা যাবে না। নর্মালি আপনি যদি চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করেন যে আমার কাছে এই ডেটা আছে, একটা মডেল লিখতে চাই বা একটা মডেল বানাইতে চাই, ও আপনাকে মডেল একটা দিয়ে দিবে, বাট ওই মডেলটা আসলে ওই কাজে ইউজ করা যাবে কি না, ডেটাটা ঠিক আছে কি না, এই জিনিসগুলো বোঝার জন্য আসলে আপনাদের একটা ট্রেনিং প্রসেস দরকার হয়, যেটা হচ্ছে সাধারণত আমরা প্রোভাইড করে থাকি। নর্মালি একটা মডেল খুব যে এখানে আহামরি ম্যাথমেটিক্যাল কোনো কিছু ইউজ করা হচ্ছে এরকম কিছু না, বাট আপনার যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা যে আমার ডেটা সেটের অবস্থা এইটা, আমি এই পরিমাণ ডেটা ইউজ করতেছি, কোন মডেলটা আমাকে ইউজ করতে হবে এবং এটাকে কীভাবে টিউন করতে হবে, এই ব্যাপারগুলো। সো আমি যদি বলি যে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, ফান্ডামেন্টালস অফ মেশিন লার্নিং, তারপরে হচ্ছে মেশিন লার্নিং যে একটা মডেল আমি তৈরি করলাম এটা কীভাবে ইভালুয়েট করব, তারপরে হচ্ছে অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদমস চলে আসতেছে, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে কিছু প্রজেক্টের ব্যাপার চলে আসতেছে। সো আমরা যেটা করতে পারি যে একটা ফ্লো ধরতে পারি, যে ওভারঅল একটা মেশিন লার্নিং লাইফ সাইকেল এই জিনিসটা কীভাবে হয়। দেন আমরা হচ্ছে ওইখান থেকে একদম ফার্স্ট স্টেপ থেকে শুরু করে আমরা ফাইনাল স্টেপে গিয়ে দেখতে পারি, নিজেকে তখন আমরা জাজ করতে পারবো যে আমি এক নম্বর ক্লাসে কোথায় ছিলাম অ্যান্ড নাও আমি কোথায় আছি। তাহলে আপনি নিজের আপনি কতটুকু ইমপ্রুভ করলেন এই ব্যাপারটা আপনি তখন নিজেই জাস্টিফাই করতে পারবেন, অর্থাৎ নিজেই নিজেকে হচ্ছে জাজ করতে পারবেন। সো আমি যদি একদম বলি যে আসলে মেশিন লার্নিংটা কী, মেশিন লার্নিংয়ের আপনি বই পুস্তকে যে ডেফিনেশনগুলো পাবেন, আমি একদম বইয়ের ডেফিনেশন আপনাদেরকে দিচ্ছি না, আমি জাস্ট নর্মালি আপনাদের সাথে প্রথম 10-15 মিনিট একটু ডিসকাস করবো মেশিন লার্নিং নিয়ে। মেশিন লার্নিং নর্মালি আমরা কী করি, নর্মালি হচ্ছে আমরা যদি একটা সফটওয়্যার তৈরি করতে যাই, আমরা সাধারণত কিছু মানে আমি বলবো যে সেট অফ রুলস লিখি। ধরেন আমার কাছে আহ, একটা সফটওয়্যার হচ্ছে 10টা কাজ হবে, সেই 10টা কাজ কোন কোন রুল ফলো করে ও করবে, সেই রুলগুলো আমরা ওকে হচ্ছে দিয়ে দিই। দেওয়ার পরে হচ্ছে ওই ফ্লোটাতে আমাদের ওভারঅল সিস্টেমটা কাজ করে। বাট মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে কি হয়, মেশিন লার্নিংকে আমরা ডেটা দেই, মেশিন লার্নিং ওই ডেটা দেখে প্যাটার্নটা আইডেন্টিফাই করে যে ওকে ফাইন এইটা হলে ওইটা, ওইটা হলে এইটা, দেন ওই প্যাটার্নটা, ও যে প্যাটার্নটা শিখলো ওইটা ওভারঅল ডেটার উপর আসলে সঠিক কিনা সেটা সে যাচাই করে, যাচাই করার পরে আপনি যখন বলতেছেন আমার কাছে এই অবস্থা, ও তখন বললো যদি এই অবস্থা হয় তাহলে তোমার ওইটা করতে হবে। সো কাইন্ড অফ আমি যদি বলি যে এরকম ধরেন আমি যদি মেশিন লার্নিং আসলে কী, সো আমরা যেহেতু এমএল পড়তেছি, সো মেশিন লার্নিং, সো আমার কাছে ডেটা আছে,
এইখানে একটা এমএল অ্যালগোরিদম আর আপনার হাইপোথিসিস বলতে পারেন, আমি অ্যালগোরিদম বলতেছি, বা মডেল বলতে পারেন। সো আমি মডেলকে ডেটা দিলাম, সেই ডেটা আমাকে কি করলো, সেট অফ রুলস দিল। এই রুলস ইমপ্লিমেন্ট করে বা অ্যাপ্লাই করে যখন আমি ওকে নতুন কোনো ডেটা দিচ্ছি যে এটার জন্য কি হবে, ও এই রুলসের উপর বেস করে আমাকে একটা আউটপুট দিচ্ছে। সো নিউ ডেটা, তার মানে কি, আমি মডেলকে হচ্ছে ডেটা দিলাম, ও ডেটা থেকে শিখলো, কিছু একটা রুল ও নিজে নিজে জেনারেট করলো যে এই প্যাটার্ন আছে এই ডেটার মধ্যে, দেন ওই রুল থেকে ও শিখে নিল। এরপর যখন আমি ওকে নতুন কোনো ডেটা দিচ্ছি, ও ওইটার জন্য ওই যে তার প্রিভিয়াস যে নলেজটা আছে সেই নলেজটার উপর বেস করে আমাকে একটা অ্যান্সার দিতেছে। তাহলে আলটিমেটলি ডেফিনেশনটা কি হচ্ছে, তাহলে ফার্স্ট যদি আমি বলি যে আমি যদি একটা কম্পিউটারকে একটা টাস্ক টি দেই, জাস্ট এই জিনিসটা একটু হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। কোনো একটা কম্পিউটারকে আমি একটা টাস্ক দিলাম টি, তারপরে হচ্ছে ওই টাস্কের উপর তার একটা কি হলো, পারফরমেন্স সে দেখালো, যেটা হচ্ছে পি। এই টাস্কটা করার সময় সে একটা এক্সপেরিয়েন্স পাইল, যেটাকে আমরা বলতেছি ই। সো দিস ইজ টাস্ক অ্যান্ড দিস ইজ পারফরমেন্স। সো টাস্ক টি, পারফরমেন্স পি, অ্যান্ড ওই টাস্ক করার সময় সে এক্সপেরিয়েন্স পাইল, সো এই এক্সপেরিয়েন্স ই। এরপরে যখন আমি তাকে নতুন টাস্ক দিলাম, এই এক্সপেরিয়েন্সকে ইউজ করে সে এই পারফরমেন্সকে কী করলো, ইমপ্রুভ করলো। দিস ইজ মেশিন লার্নিং। স্টিল আপনাদের কাছে একটু কনফিউজিং লাগতেছে। আমি যদি এবার একটু একটা সহজ হিসাব দিয়ে আমি যেই এক্সাম্পলটা অলওয়েজ দিই, এটা যদি দিই তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। ধরেন এইটা হচ্ছেন আপনি, সকালে ঘুম থেকে উঠে আপনি হচ্ছে বাজারে গেছেন মাছ কিনতে। এরপরে ফার্স্ট দিন আপনি মাছ কিনতে গেছেন, এরপরে আপনি কি করছেন, 1 কেজি ইলিশ মাছ আপনি হচ্ছে 2500 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন। সকালে বাজারে গিয়ে 1 কেজি ইলিশ মাছ, ফার্স্ট দিন আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে 1 কেজি ইলিশ মাছ 2500 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। আসার পরে বাসায় আপনার আর জায়গা হচ্ছে না, যে তুমি মাছ আনছো পচা, তার উপর দাম নিছে বেশি, আর এই মাছকে 1 কেজি মাছ 2500 টাকা দিয়ে কেনে, এত ছোটো মাছ। তো এখন এইখানে ব্যাপার হচ্ছে যে আমি যখন খুব বেশি টাকা দিয়ে মাছ কিনলাম, যেই মাছের দাম হচ্ছে আমার ধরেন 16 থেকে 1700 টাকা, সেটা আমি কিনলাম 2500 টাকা দিয়ে, তার মানে কি আমি লস করলাম। তাহলে এইখানে যে মাছওয়ালা ছিল সে আমাকে ঠকাইলো। আমার কি হলো তাহলে, আমি হচ্ছে এই এক্সপেরিয়েন্স পাইলাম। সো আমাকে টাস্ক দেওয়া হলো মাছ কেনার জন্য, মাছ কিনতে গিয়ে আমি কি করলাম, ঠকলাম। দ্যাট মিন্স পারফরমেন্স আমার খুব খারাপ, বাট আমি কি পাইলাম, একটা এক্সপেরিয়েন্স পাইলাম, যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে ই। ওকে, এটা গেল আমার ফার্স্ট ডে। এইবার সেকেন্ড ডে আমাকে বলা হলো আবার মাছ কিনতে। এবার আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমি কিন্তু দুইটা জিনিস শিখছি। আমাকে বলছে যে তুমি ছোটো মাছ আনছো, আবার পচা মাছ নিয়ে আসছো, আবার দাম বেশি দিছো। সো 3টা ফিডব্যাক আমাকে দেওয়া হয়েছে। সো আমি এবার কি করব, যে ছোটো মাছ তো নিবই না, পচা মাছ তো আরও আগে নিব না, এবং দাম বেশি চাইলে তো আমি কিছু একটু কম বেশি করব। তাহলে আমি এবার একটা বড় মাছ নিছি, ধরে দেখছি পচা কিনা, পচা না। দেন হচ্ছে যখন আমার কাছে 2500 চাইছে, তখন আমি বলছি যে ঠিক আছে আমি 2000 টাকা দেবো। তাহলে আমি যখন 2000 টাকা দিয়ে মাছ নিলাম, এইবার দেখেন আমার দুইটা ফিডব্যাক কিন্তু মিটিগেট হয়ে গেছে। নাম্বার ওয়ান, আমি হচ্ছে পচা মাছ কিনি নাই, আমি হচ্ছে ছোটো মাছ কিনি নাই, বাট স্টিল আমি কিন্তু দাম বেশি দিছি। সো আমি আবার এসে আরেকটা ঝাড়ি খেলাম, এই তুমি দাম বেশি দিছো। সো থার্ড দিন আমি কি করলাম, মাছ কিনতে গেলাম, এবার তো ঝাড়ি খেয়ে আসছি। সো আমি এবার ছোটো মাছ তো নিবই না, এটা তো আগেই বাদ, কারণ ওইটা করে ঝাড়ি খাইছি। ছোটো মাছ নিচ্ছি না, পচা মাছ নিচ্ছি না, এবং 2000 টাকা চাইলে এটা আমি ধরেন 1400 বা 1600-র মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি, যদি দিলে দিবে, কারণ কি আগে থেকে আমি শিখছি। তো এখন আমি যখন মাছটা নিয়ে বাজার থেকে বাসায় আসছি,
তখন সবাই খুশি হয়েছে, আরে 1400 টাকায় তুমি এত বড় মাছ নিয়ে আসছো, তো আবার টাটকা। তো তখন আমি বললাম যে ওকে ফাইন, তাহলে আমার পারফরমেন্স এখন স্কোর কত, 100 out of 100। সো দিস ইজ দ্য একুরেসি, এইটা হচ্ছে মডেলের একুরেসি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একটা মডেলের একুরেসি কখনো 100% হবে না। সো আমি জাস্ট বোঝার ক্ষেত্রে বলতেছি। সো আপনি কি হলো, আপনাকে টাস্ক দেওয়া হলো, ওই টাস্ক থেকে আপনার একটা এক্সপেরিয়েন্স হইলো, তারপরে আপনি কি করলেন, ওই এক্সপেরিয়েন্স থেকে আপনার পারফরমেন্সটাকে ধীরে 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 ইমপ্রুভ করলেন। সিমিলারলি একটা সিস্টেমকে আপনি যখন ডেটা দিচ্ছেন, ও ডেটা দেখে শিখতেছে, শেখার পরে আপনি যখন একটা নতুন ডেটা দিচ্ছেন, ও আপনাকে তখন আউটপুটটা বলতেছে, বলার পরে আপনি ওকে বলতেছেন যে না এটার আউটপুট এইটা না, এটার আউটপুট আরেকটু কম বা বেশি, তখনও বলতেছে আচ্ছা ঠিক আছে, তখন সবগুলো নিয়ে আবার আরেকটা ওভারঅল প্রি প্রসেস করে দেন আবার যখন নতুন ডেটা দিচ্ছেন, ও ধীরে 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 শিখে আপনাকে হচ্ছে অ্যান্সার দিচ্ছে। তার মানে ও যত ডেটা রিলেটেড টাস্ক করতে থাকবে, যত বেশি ডেটার উপর ও ট্রেন্ড হবে, ও তত বেশি নলেজেবল হবে, ওর নলেজ তত বেশি হবে এবং আপনাকে তত একুরেট অ্যান্সার দেবে। তাহলে এখানে প্রবলেম কি, যে কেউ এসেই তো ভাই ডেটা নিয়ে মেশিন লার্নিং একটা মডেল বিল্ড করতে পারে এবং হচ্ছে খুব সুন্দরভাবে এখান থেকে একুরেসিটা বের করে নিয়ে আসতে পারে এবং রিয়েল লাইফে সেটা খুব ভালো কাজে দেবে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনার কাছে যেমন, আমি যদি বলি যে আমার কাছে প্রতিদিন ধরেন 10 মিলিয়নের মতো ডেটা জেনারেট হচ্ছে আমার প্রতিদিন। এখন এই 10 মিলিয়ন ডেটা আমি যদি বলি যে 1 মিলিয়ন ডেটাও কাজে লাগার মতো ডেটা না। কারণ কি, আমি যদি এই ডেটাটাকে ঠিক করতে না পারি, আমার এই ডেটাটা আসে আনস্ট্রাকচার্ড একটা ওয়েতে। আমি যদি এই ডেটাটাকে জাস্ট আমি মেশিন লার্নিং পারি, এবার কী করলাম, এই 10 মিলিয়ন ডেটার উপর আমি মেশিন লার্নিং মডেল চালাই দিলাম, দেওয়ার পরে ফাইনালি আমার রেজাল্ট আসলো খুবই খারাপ। তো আমাদেরকে আগে একটা একদম রিফাইন্ড ডেটা সেট নিয়ে যাইতে হবে একটা মডেলের কাছে। কারণ কি, আপনি যত আমি যদি বলি যে খারাপ খাবার খাবেন, আপনার পেট নষ্ট হওয়ার চান্স তত বেশি, মানে ডাইজেস্ট হবে না। তো একটা মডেলকেও যদি আপনি খারাপ ডেটা দেন, তাহলে ও ডাইজেস্ট করতে পারবে না, ও হচ্ছে খারাপ আউটপুট আপনাকে দিবে, খারাপ রেজাল্ট আপনাকে দিবে। তো একটা মডেল থেকে ভালো আউটপুট আশা করার যে প্রথম শর্ত, সেটা হচ্ছে আপনাকে ভালো ডেটা দিতে হবে, কোয়ালিটিফুল ডেটা দিতে হবে এবং সে যে ডেটা দিছেন সেটা স্ট্যাটিস্টিক্যালি ভ্যালিডেটেড হইতে হবে। তাহলে স্ট্যাটিস্টিক্যালি ভ্যালিডেট কে করবে? এক, আপনি যেই ডোমেইনে কাজ করতেছেন সেই ডোমেইনের ডেটা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে ওই ডোমেইনের এক্সপার্ট যিনি, উনি এটা ভ্যালিডেট করবে। এখন আমি যদি বলি যে দাঁড়ান, আপনাদের এখান থেকে যদি আমি বলি যে আমি কিছু একটা করতে চাই, কোন ফিল্ডের কে আছেন, বিকজ আই হ্যাভ নট ইউজড এমএল ফর আ লং টাইম। ওকে, আচ্ছা, একদম শেষে একজন টেক্সট করছেন, উনি হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যাক ব্যাংকে হচ্ছে উনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। তো আমি যদি বলি যে আমি হচ্ছে ব্র্যাক ব্যাংকের যে ট্রানজ্যাকশনসগুলো হয় ওনার জন্য আমি হচ্ছে একটা ফ্রড ডিটেকশন টাইপের কিছু তৈরি করতে চাই, যে ওনার ব্যাংকে বা ওনার ওনার যে হচ্ছে ব্রাঞ্চ আছে বা উনি যেখানে আছেন ওইখান থেকে যদি সামহাও কোনো একটা মানে ফ্রড ট্রানজ্যাকশন হয়, ওই ট্রানজ্যাকশনটা কী হবে, যে পেন্ডিং থাকবে অ্যান্ড ওইটার টাকাটা আসবে না বা হচ্ছে ওইটা আটকে থাকবে, ওইটা হিউম্যান ভেরিফাই করবে, তারপরে হচ্ছে ওইটা যাবে। তাহলে এইখানে আমাদের সবার থেকে সব থেকে বেশি কোন ডেটা নিলে আমি কাজ করতে পারবো, সব থেকে বেশি ইনপুট দিতে পারবে, সব থেকে বেশি আমাদেরকে হেল্প করতে পারবে উনি। এখন উনি যদি স্ট্যাটিস্টিক্স নাও জানে, উনি জানে কোন ডেটা কী হলে কী হবে। সো স্ট্যাটিস্টিক্সের নলেজটা আপনার মাস্ট লাগবে, বাট আপনি যদি ওই ডোমেইনে এক্সপার্ট হন, তাহলে আপনি ডেটা দেখলেই বুঝতে পারবেন যে এই ডেটায় ভুল আছে নাকি এই ডেটা ঠিক, নাকি এইভাবে আমি যেতে পারবো, একটা মডেল বিল্ড করে ফেলতে পারবো। তো এইভাবে আপনি হচ্ছে যখন আপনার স্ট্যাটিস্টিক্সের নলেজ নাই, বাট ডেটা দেখলে আপনি বুঝতে পারেন যে এখানে কী অবস্থা বা এই ডেটা দিয়ে আসলে আমার কিছু হবে কি না, তখন হয়তো স্ট্যাটিস্টিক্সটাকে আপনি মিটিগেট করতে পারবেন। বাট আলটিমেটলি স্ট্যাটিস্টিক্সের একটা নিড থেকেই যায়, এবং কিভাবে থেকে যায় ওইটা আমরা একটু পরে দেখবো। যে এখানে মেশিন লার্নিং যখন আমরা শিখতেছি, তখন দেখবেন যে বিভিন্ন টার্ম চলে আসবে, ওই টার্মগুলো বোঝার জন্য হলেও আপনার হচ্ছে স্ট্যাটিস্টিক্সের নলেজটা লাগবেই। তো আমরা হচ্ছে আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি এতক্ষণ যা যা বললাম এগুলো নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে যে ভাই আমি এটা বুঝি নাই,
আপনি হচ্ছে আমাকে আবার বলেন, দেন আমি হচ্ছে ওইটা আবার রিপিট করব। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। দেখেন, ক্লাসে আপনারা যত ইন্টারঅ্যাক্ট করবেন, ক্লাসটা হচ্ছে আমি বলবো যে আপনারা তত বেশি শিখতে পারবেন। আহ, রাসেল, আপনি কিছু বলতে চাচ্ছেন প্লিজ? শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলেন। যে প্রথমটাতে দেখালেন হচ্ছে টাস্ক, তারপরে হচ্ছে পারফরমেন্স, তারপরে হচ্ছে এক্সপেরিমেন্ট। জি জি জি। কিন্তু দ্বিতীয়বার আবার হচ্ছে মাঝখানে আসলে হচ্ছে এক্সপেরিমেন্ট, পরে হচ্ছে পারফরমেন্স। মানে এই এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স। দেখেন, আমি এক্সপেরিয়েন্স। আমি আপনাকে বলি যে ফার্স্ট ও একটা টাস্ক করলো, ওকে একটা টাস্ক দেওয়া হলো, এই টাস্কটা ও ডান করলো, ডান করলো খুব খারাপভাবে। সো আপনি কি করলেন, যে ওকে একটা টাস্ক দিলেন, ও ওই টাস্কটা পারফর্ম করলো, পারফর্ম না করলে তো এক্সপিরিয়েন্স পাইতেছে না। সো টাস্ক, পারফরমেন্স, এক্সপিরিয়েন্স, TPE, ঠিক আছে? এরপরে আবার আমি ওকে কি করলাম, টাস্ক দিলাম। যখন আমি ওকে টাস্ক দিলাম, ওর তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তাই না? প্রথমে আমি কি লিখছিলাম, আপনি যদি একটু খেয়াল করেন, প্রথমে আমি লিখছিলাম যে টাস্ক, দেন হচ্ছে পারফরমেন্স, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স। এরপরে আমি কি লিখছি, TEP। সো আমি ওকে যখন শিখাইতেছি, ওকে একটা টাস্ক দিলাম, ওই টাস্কের উপরও পারফর্ম করলো, তাহলে ওর কি হলো, এক্সপিরিয়েন্স হলো। এবার যখন আপনি সেকেন্ড টাইম যখন মাছ কিনতে গেছেন, আপনি কি মাছটা কিনে তারপরে চিন্তা করছেন আগের দিন আমি পচা মাছ কিনছি, আজকে কিন্তু পচা মাছ কিনবো না, নাকি মাছ কেনার আগে চিন্তা করছেন? তাহলে এই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগায়া আপনি কি করছেন, এই যে ওই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগায়া দেন আপনি অ্যাকশন নিছেন। সো ফার্স্ট টাইম যখন আপনি শিখতেছেন, আপনাকে টাস্ক দেওয়া হয়েছে, আপনি পারফর্ম করছেন, করার পর একটা এক্সপিরিয়েন্স আপনার কাছে আসছে, যেটা হচ্ছে আমি বলছি যে ফিডব্যাক। এরপরে এবার যখন আপনাকে টাস্ক দেওয়া হয়েছে, ওই ফিডব্যাকটা আপনার কী ছিল ওইটা আগে আপনি মাথায় রাখছেন যে আমার ফিডব্যাক কী আসছিল, তারপর আপনি ওই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে পারফর্ম করছেন। ক্লিয়ার? ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে একটু সংজ্ঞাটা বলি, মেশিন লার্নিংয়ের ডেফিনেশনটা কি। নর্মালি আমরা এভাবে বলি যে ইফ আ কম্পিউটার প্রোগ্রাম সেট টু লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স, অর্থাৎ ওকে আমরা কি করতেছি যে আমরা এখানে কম্পিউটার প্রোগ্রামিং ছাড়াই, অর্থাৎ কোনো সেট অফ রুলস ছাড়াই, আমরা প্রিডিফাইন কোনো রুলস দিতেছি না, সো ছাড়াই বলতেছি যে ইফ আ কম্পিউটার প্রোগ্রাম ইজ সেট টু লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স, যেটাকে বলা হয়, ফ্রম এক্সপেরিয়েন্স উইথ রেসপেক্ট টু সাম ক্লাস অফ টাস্ক, তাহলে এরপরে বলতেছি যে টি। সো এক্সপেরিয়েন্স থেকে টাস্ক টি, দেন বলতেছি পারফরমেন্স পি। ইফ ইটস পারফরমেন্স অ্যাট টাস্ক টি, এই জিনিসটা একটু মাথায় রাখেন, টাস্ক টি ইজ মেজার্ড বাই দিস পি which improves with this experience then it is said to be a machine learning program or machine learning। মানে একটু পেছানো, দ্যাটস ওয়াই আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আসলে বলছি যে এটা হচ্ছে মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং কী জিনিস, আপনি এক্সপ্লিসিটলি কোনো প্রোগ্রামিং না করে ওকে ডিরেক্ট ডেটা দিচ্ছেন, ও ডেটার প্যাটার্নটা আইডেন্টিফাই করতেছে এবং ওই প্যাটার্ন থেকে কিছু রুলস বের করতেছে, ওই রুলস থেকেও শিখতেছে। দিস ইজ মেশিন লার্নিং অ্যান্ড পারফর্ম করতেছে, মানে একদম ইজি ভাষায় যেটা আমরা হচ্ছে বলতে পারি। তাহলে আমরা আগে দেখি যে আমি যেহেতু মেশিন লার্নিং নিয়ে কথা বলতেছি, কত ধরনের মেশিন লার্নিং আছে আসলে। সো মেশিন লার্নিংয়ে সাধারণত আমাদের 3 ধরনের টাস্ক আমরা করে থাকি। সো আমি যদি বলি ML, নাম্বার 1, এটাকে আমরা বলে থাকি হচ্ছে সুপারভাইজড লার্নিং।
তাহলে এই সুপারভাইজড লার্নিংয়ে কি হয় আসলে? সুপারভাইজড লার্নিংটা কাইন্ড অফ আপনার কাছে ফিচার্স আছে অ্যান্ড আপনার কাছে হচ্ছে লেভেলও আছে, ঠিক আছে? ফিচার্স আছে অ্যান্ড আপনার কাছে হচ্ছে লেভেল আছে। তো মেশিন লার্নিং কি করবে? এই ফিচার দেখবে, এই ফিচারের ভ্যালু থেকে আপনাকে কি বলবে সেটাও দেখবে, দেখে হচ্ছে ওকে, সো ফিচার দেখবে এবং লেভেল দেখবে, দেখে আপনাকে একটা ফিডব্যাক দেবে। তাহলে ফিডব্যাকটা কীরকম দিবে আমরা যদি একটু দেখি। ধরেন এখানে ফিচারটা বলা আছে যে এইজ, আর এখানে বলা হচ্ছে যে ওকে আমরা কি বলতে পারি, কাইন্ড অফ হচ্ছে টাইপ। হ্যাঁ, আমরা এখানে টাইপ বলতেছি। সো এইজ বললো যে 15 থেকে 19, সো ও এখানে বলতেছে যে অ্যাডাল্ট। এখানে বলতেছে যে 20 থেকে 30, ও বলতেছে যে ওকে ইয়াং। আর এখানে বলতেছে 35 থেকে 40, ও বলতেছে যে ধরেন সামহাও আমি কিছু একটা লিখলাম জাস্ট বোঝানোর জন্য, ওল্ডার বা এইজড কিছু একটা। তো এইখানে দেখেন এইটাকে বলা হচ্ছে ফিচার, যেইটার উপর মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ এইখান থেকেও শিখবে। ও দেখতেছে যে 15 থেকে 19-এর মধ্যে পড়লে ওটাকেও অ্যাডাল্ট বলতেছে, 20 থেকে 30-এর মধ্যে পড়লে সেটাকে সে ইয়ং বলতেছে, 35 থেকে 40-এর মধ্যে পড়লে ওল্ডার বলতেছে। এইবার আপনি যদি ওকে একটা ডেটা দেন, যেই ডেটা ধরেন আপনি বললেন যে 31, ও জানে কোন রেঞ্জে পড়লে কি, কারণ ও দেখছে এখান থেকে 31, অর্থাৎ ইনপুট দিচ্ছেন ফিচার অ্যান্ড ও আপনাকে আউটপুট দিবে। দেখেন 31 কোথায় পড়ে? কোথাও পড়ে না। 15 থেকে 19 অ্যাডাল্ট, 20 থেকে 30 ইয়াং, 35 থেকে 40 ওল্ডার। সো আপনি যদি প্রোগ্রামিং করে এই ব্যাপারটা রেডি করতেন, তাহলে আপনার প্রোগ্রামিং এখানে এরর দিত, কারণ আপনার দেখেন 31 থেকে 34 পর্যন্ত ডিফাইনই করা নাই এখানে। এখানে কিন্তু 31 থেকে 34 ডিফাইন করা নাই। এবার তাহলে কি হবে? সো 31 যখন আপনি দিবেন, এটা যদি মেশিন লার্নিং ইউজ করেন আপনি, মেশিন লার্নিং আপনাকে তখন ইয়াং দিবে, অর্থাৎ ও একটা আউটপুট দিবে যেটা মোর নিয়ারেস্ট টু দ্য প্রিভিয়াস ওয়ান, সো 30-এর কাছাকাছি। মানে আপনি একটা অ্যান্সার পাচ্ছেন যেটা কাইন্ড অফ সঠিক, আবার হইতে পারে যদি আপনি একদম স্ট্রিক্ট হন এই ব্যাপারে সঠিক না, বাট ও আপনাকে একটা অ্যান্সার দিচ্ছে। কিন্তু যদি এটা আপনি প্রোগ্রামিং করে করতেন, আপনি তখন বলতেন ইফ 15 to 19 সে অ্যাডাল্ট, 20 to 30 ইয়াং, তখন আপনি 31 দিলে আর খুঁজে পেতেন না। সো সুপারভাইজড তাহলে কি? সুপারভাইজড হচ্ছে আমার ফিচার দেওয়া আছে আর আমি যেটা চাই সেটা দেওয়া আছে, তার মানে লেভেলও দেওয়া আছে, ফিচারও দেওয়া আছে। আমি মডেলকে এই ডেটাটা দিব, ও এই পুরো প্যাটার্নটা গো থ্রু করবে। আমরা তো মডেলকে আর 4টা 5টা ডেটা দিব না, আমরা 4 লাখ 5 লাখ 20 লাখ 30 লাখ যতবারই ডেটা দিব। সো এই ডেটা থেকে ও এটা বুঝবে, বুঝার পরে যখন আমি বলবো যে এইটাকে, ও তখন এখান থেকে আমাকে বলে দিবে যে এটা হচ্ছে ও। আর আমরা মডেলকে যেই ডেটা দিয়ে ট্রেন করি, নর্মালি আমরা সেম জিনিসটা চাই না, আমি ওর কাছ থেকে ডিফারেন্ট কিছু চাই, তাই না? যেমন আমি একটু আগে বললাম যে ফ্রড ডিটেকশনের কথা। আমি যদি বলি যে ধরেন আমি বললাম যে নর্মাল আমার ট্রানজ্যাকশন হয় 20,000, 30,000, 45,000, 70,000, এই ডেটা দিয়ে আমি মডেলকে ট্রেন করলাম। এরপরে 1,01,000 একটা ট্রানজ্যাকশন হলো, তাহলে মডেল আমার এটাও কিন্তু বুঝতে পারবে যে এটা একটা ফ্রড ট্রানজ্যাকশন হয়েছে। এটা কীভাবে বুঝতে পারবে? আমরা যখন প্রজেক্ট করব তখন আপনারা দেখতে পারবেন। অ্যান্ড নেক্সট ক্লাস থেকে আমরা রেগুলার কোড করব। কোড করার জন্য কি কি দরকার হবে বা কি দরকার হবে না, এগুলো একটু পরেই আমরা দেখব। কিছু প্রি রিকুইজিট আছে, এই ব্যাপারগুলো আমরা এই করব। আপনাদের কম্পিউটারে বেশ কিছু কাজ করতে হবে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। আর অনেক কিছু আসলে আমাদের দেখতে হচ্ছে। তো সুপারভাইজ লার্নিং কি? সুপারভাইজ লার্নিং হচ্ছে আপনার ডেটায় ফিচার আছে যেখান থেকেও শিখবে, অ্যান্ড লেভেল আছে, অর্থাৎ কী নামে ডাকবে, ঠিক আছে? সো ফিচারও আছে, আপনার লেভেলও আছে। দেন এই জিনিসটা থেকে ও শিখে আপনাকে একটা অ্যান্সার দেবে, দ্যাট ইজ সুপারভাইজড লার্নিং। এরপরে আরেক টাইপের লার্নিং আছে, যেইটাকে বলা হয় হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আমি একটু এলোমেলো করে লিখতেছি, আমি যদি একটু সাজায় গুছায় লিখি তাহলে হয়তো আপনাদের জন্য বেটার হবে। সো ওইটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং।
আনসুপারভাইজড লার্নিংয়ে যেই জিনিসটা থাকে সেইটা হচ্ছে আপনার ধরেন আপনার কাছে কি আছে, আমি যদি বলি যে ধরেন আমি কোনো কিছু একটাকে ডিফাইন করতেছি, যে একটা কালার বা কিছু একটা যদি এখানে বলি, ধরেন আমি আইরিশ ফ্লাওয়ার সম্পর্কে হয়তো আপনারা জানেন, ওইটার থেকে যদি বলি, বা অনেকেই জানেন না, সো আমি ডিরেক্ট কোনো এক্সাম্পল দিই। সেটা হচ্ছে লেক। এরপরে ধরেন এইখানে হচ্ছে আমি বললাম যে হেড, মাথা আছে কিনা। এরপরে বললাম যে ধরেন কম, মাথায় ধরেন বেনি আছে কিনা বা চুল আছে কিনা এই টাইপের। এরপরে এখানে বললাম ধরেন হচ্ছে টাইপ। তো এখানে বললাম লেগ দুইটা আছে, হেড বললাম যে জিরো মানে মাথা নাই, পা আছে কিন্তু মাথা নাই, তাহলে কম নাই, তাহলে এটার টাইপ কি? ধরেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটার টাইপ মিসিং, নাই। এরকম বেশ কিছু ডেটা আছে, অনেক ডেটা আছে, যেগুলোর হচ্ছে আমার কোনোটারই টাইপটা দেওয়া নাই, ঠিক আছে? কোনোটারই টাইপটা দেওয়া নাই, অর্থাৎ আমার কাছে ফিচার আছে বাট আমার কাছে হচ্ছে লেবেলটা নাই, অনলি ফিচার আছে আমার কাছে। তাহলে এই ফিচার দেখে আমাকে কি করতে হবে, যে একটা ডিসিশনে আসতে হবে যে এই জিনিসটা কি হতে পারে, অর্থাৎ কোনো একজন এক্সপার্টের আমার হেল্প নিতে হবে, নিয়ে এটাকে অ্যানোটেট করতে হবে যে ওকে ফাইন, যদি এরকম থাকে, দুইটা পা থাকে, যদি একটা মাথা থাকে, মাথায় যদি চুল থাকে, সেই চুলে আবার বেনি করা, ধরেন এটাকে আমরা বলতেছি যে গার্ড, ধরেন সামহাউ, জাস্ট বোঝার জন্য ধরে রাখেন। তো এই টাইপের হইলে আমরা এটাকে গার্ল বলতেছি। তারপরে ধরেন সিমিলার এরকম বলতেছি বয়েজ বলতেছি, মানে আরও ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে আমরা যেতে পারি। তো ওভারঅল আমাদের কাছে কিন্তু এই ডেটাগুলো আছে, বাট এই ডেটা কিন্তু আমাদের কাছে নাই। যখন আপনার কাছে টার্গেটটা থাকবে না, তখন ওইটাকে বলা হচ্ছে যে আনসুপারভাইজড লার্নিং। সো টার্গেট যখন আপনার আছে, অর্থাৎ এটা কি ফ্রড ট্রানজ্যাকশন নাকি ফ্রড ট্রানজ্যাকশন না, এই জিনিসটা যখন আছে, তখন এটাকে বলা হচ্ছে সুপারভাইজড। যখন ওইটা নাই, তখন হচ্ছে এটা আনসুপারভাইজড। কিছু কিছু ক্ষেত্রে আপনারা আরেকটা নাম শুনে থাকবেন, যেটাকে বলা হচ্ছে সেমি সুপারভাইজড। আচ্ছা, সেমি সুপারভাইজড। এখন দেখেন, ধরেন আমরা হচ্ছে একটু আলু নিয়ে ধরেন গবেষণা করতে পারি। আলু নিয়ে আমরা একটু বলতে পারি যে আলুটার হচ্ছে ওয়েট, আলুটার হচ্ছে আমি যদি বলি যে হাইট, অ্যান্ড হচ্ছে আমি যদি বলি যে কালার, অ্যান্ড হচ্ছে আলুটার জাত কি, ধরেন এখানে লিখলাম আলুটার জাত কি। আমি বললাম যে হাইট হইল 2 সেন্টিমিটার, ওয়েট হইল 120 গ্রাম, কালার হইল ধরেন ব্রাউন, এরপরে এটার জাত হচ্ছে ধরেন কী কী জাত জানি আছে, আমি এক্স ওয়াই লিখতেছি, অনেকগুলো আলুর জাত আছে আসলে। তো এরকম ধরেন হচ্ছে 3, এখানে হচ্ছে 190, এখানে হচ্ছে ধরেন আর আর, জাস্ট একটা কালার, এবং এটা ধরেন হচ্ছে ওয়াই জাতের, এটা হচ্ছে 2, এবার এটা হচ্ছে 85, এটা হচ্ছে ধরেন ক্রোমিয়াম টাইপের কিছু একটা, এক ধরনের আলু আছে লাল আলু। তো এটার জাত ধরেন আমরা বললাম আবার এক্স। এই ধরনের আমাদের কাছে অনেকগুলো আছে। এইখানে এসে ধরেন যে আমার কাছে আছে ধরেন এখানে হচ্ছে 1.5, 19.2, 3.8, বাট এই জিনিসটা মিসিং, অর্থাৎ আমরা এটা জানি না যে আসলে এটা কি। তারপরে আছে 24.7, এরপরে এখানে আছে আবার 7.5, এরপরে আছে এখানে ধরেন রেড, এরপরে এটাও জানি না। তো দেখেন, আমরা কিছু কিছু জাতের নাম জানি, কিছু কিছু জাতের নাম জানি না। এই সিনারিওতে যখন আমরা পড়ব, তখন এটাকে বলা হয় হচ্ছে সেমি সুপারভাইজড। সেমি সুপারভাইজডে আমরা কীভাবে তাহলে ডিসিশন নিব? এই সেমি সুপারভাইজডে আমরা হচ্ছে ওভারঅল ক্লাস্টারিং করি। তাহলে আমি দেখি যে যেই আলুগুলার গড় ওয়েট হচ্ছে আমি বললাম যে 2.5-এর মধ্যে, হাইট হচ্ছে 125-এর মধ্যে,
এবং কালার হচ্ছে এইগুলার মধ্যে, তখন আমি ওইটাকে হচ্ছে এক্স বলতেছি। এরপরে এগুলার মধ্যে একটা কমন প্যাটার্ন আমি খুঁজে পাবো, অবশ্যই পাবো যদি ডেটা ঠিক থাকে। তখন এই কমন প্যাটার্ন যখন পাবো, তখন একজন কৃষিবিদ বা পটেটো সম্পর্কে যিনি খুব ভালো জানেন, উনি তখন বলে দিতে পারবেন যে এইটা আসলে কোন জাতের। তখন ওইটা হবে আমাদের লেভেল। তো উনি যে আমাদেরকে বলে দিবে, আপনারা হয়তো বা জিজ্ঞেস করতেই পারেন যে উনি তো তাহলে আগেই বলে দিতে পারে এই জাস্ট এই নাম্বারগুলো দেখে। আপনি দেখেন তো আপনার কাছে যদি 10 মিলিয়ন রোজ থাকে এরকম, উনি কয়টা দেখবে? বাট আপনি যখন একটা প্যাটার্ন বের করে একটা সামারি নিয়ে ওনার কাছে যাবেন, তখন কিন্তু উনি ওইটাতে ইন্টারেস্ট শো করবে। আর আপনি যদি এরকম ধরেন মিলিয়নস অফ রোজ নিয়ে তার কাছে যান, উনি বলবে যে থ্যাংক ইউ আসার জন্য, বাট আমি এই মুহূর্তে সময় দিতে পারতেছি না আসলে। সো এই ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। এখন আরেক ধরনের লার্নিং আপনারা শিখবেন, যেটার নাম হচ্ছে, সো আমি টিল নাও কি বললাম, সুপারভাইজড, তারপরে বললাম হচ্ছে সেমি সুপারভাইজড, কিছু কিছু আছে কিছু কিছু নাই, সেমি সুপারভাইজড। দেন আমি আপনাদেরকে বললাম হচ্ছে আনসুপারভাইজড। দেন হচ্ছে আরেকটা বলি আমরা আরএল। আরএলটা, এটার ফুল ফর্ম হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি আসলে? আমাকে জাস্ট যদি আপনারা 30 সেকেন্ডস, আচ্ছা আমাদের হচ্ছে টাইম আপ, অর্থাৎ ক্লাসটা এখন শেষ হয়ে যাবে। সো আপনারা যেটা করবেন যে আমি আপনাদেরকে এগেইন লিঙ্ক দিচ্ছি, একটা নিউ লিঙ্ক ক্রিয়েট করতে হবে, ওই লিঙ্কটাতে হচ্ছে আপনারা জাস্ট জয়েন করবেন। ওকে, সো বেসিক্যালি আমরা কথা বলতেছিলাম যে আরএল নিয়ে, তাই না? সো আমি যদি বলি যে রেকর্ডিং, জি রেকর্ডিংটা অন করছি, থ্যাংক ইউ রিমাইন্ডার দেওয়ার জন্য। অ্যান্ড পারলে প্রতিদিন ক্লাস টাইমে কেউ একজন একটু রিমাইন্ডার দিবেন, আমি এই জিনিসটাই ভুলে যাই রেকর্ডিং করা। সো আমরা সেমি সুপারভাইজ নিয়ে কথা বললাম, আমরা হচ্ছে আনসুপারভাইজ নিয়ে কথা বললাম, অ্যান্ড আমরা হচ্ছে সুপারভাইজ নিয়েও কথা বললাম। এখন আমরা আসি আরএল। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আরএলটা কি এখানে আমাদের এই কোর্সে শেখানো হবে কিনা, হয়তোবা আমি আরএল নিয়ে আপনাদেরকে হচ্ছে ধারণা দিতে পারি। আরএল নিয়ে আমার বেশ কিছু কাজ আছে, ওই কাজগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারি। বাট আপনি যদি আমাকে বলেন যে ক্লাসের মধ্যে এই রিইনফোর্সমেন্ট লার্নিং শেখাইতে হবে, আমি আগামী 20টা ক্লাসেও শুধু রিইনফোর্সমেন্ট শিখায় শেষ করতে পারবো না। এটা খুবই ম্যাথমেটিক্যালি, মানে আমি বলবো যে কাইন্ড অফ ম্যাথমেটিক্যালি রিস, প্রচুর ম্যাথমেটিক্যাল টার্ম এখানে, প্রচুর স্ট্যাটিস্টিক্যাল টার্ম এখানে, এবং এখানে হচ্ছে জাস্ট একটা ডিসিশন নেওয়ার জন্য আপনার শত শত অ্যালগোরিদম এখানে পাস করতে হয়, শত শত ক্যালকুলেশন এখানে পাস করতে হয়, যেটা আমাদের পিসিতেও সাধারণত হবে বলে মনে হয় না, হাই এন্ড যে জিপিইউ ছাড়া। তো এইটা আসলে কি কাজে লাগে? আপনারা হচ্ছে টেসলার কার দেখতেছেন না? টেসলার কার কি করে? সামনে একটা গাড়ি আছে নাকি অ্যাম্বুলেন্স আছে নাকি কি আছে, এটাকে ডিটেক্ট করে ওই অনুযায়ী সে একটা ডিসিশন নেয়, ডিসিশন নিয়ে দেন সে মুভ করে। যদি সে ভুল মুভ করে তাহলে কি হবে, আর যদি সে রাইট মুভ করে তাহলে কি হবে? কাইন্ড অফ একটা কোনো একটা এজেন্ট, একটা রোবট বা কোনো একটা কিছুকে আপনি একটা কিছু শিখাইতেছেন যে যদি এটা হয় তুমি ওইটা করবা। ধরেন আমি ওকে বলতেছি যে ঠিক আছে এটা হচ্ছে একটা টেসলার কার, ওকে বলা আছে যে এটা যদি কার হয় এবং সামনে যদি কোনো কিছু না থাকে, ওকে তুমি যে স্পিডে আসো ওই স্পিডে যাইতে থাকবা। সামহাও যদি ওই স্পিডটা এখানে কমায় ফেলে, তাহলে ওকে কি করা হয়, ওকে একটা হচ্ছে পেনাল্টি দেওয়া হয়।
তারপরে ও চিন্তা করে আমি যেহেতু একটা পেনাল্টি পাইছি, অর্থাৎ কোনো একটা টাস্ক যখন ওকে দেওয়া হচ্ছে, ওই টাস্কটা করে যখন ও দুইটা সিচুয়েশন হয়, ইদার পেনাল্টি অর রিওয়ার্ড। সো যখন পেনাল্টি পায় তখন ওই কাজটা আরও করে না, ও যখন রিওয়ার্ড পায় সেম টাইপের কাজ সে বারবার করে, অর্থাৎ বুঝে যে না আমি এটা ঠিকঠাক করতে পারছি। সো কাইন্ড অফ রোবোটিক্স। রোবটে আগে কি করতে হতো, প্রচুর পরিমাণ অ্যালগোরিদম লিখে টিখে একটা রোবট বানাইতো, এখন কি করতেছে যে ডিরেক্ট মেশিন লার্নিং এআই ইউজ করতেছে। এবং আমি যদি বলি যে পুরা ওয়ার্ল্ডে যদি 100 জন মেশিন লার্নিং জানে, ডেটা সায়েন্স সম্পর্কে নলেজ আছে, তার মধ্যে 3 জন হচ্ছে আরএল সম্পর্কে জানেন। ধরেন আপনি পড়াশোনা করতেছেন বা অনার্স শেষ করছেন, আপনার মাস্টার্স করতে হবে, আপনি আগামী 2 মাস একটু আরএল নিয়ে ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করে একটা সামহাও কোথাও একটা পেপার পাবলিশ করেন, দেখবেন যে আপনাকে ডেকে নিয়ে যাবে। বর্তমানে পুরা ওয়ার্ল্ডে যদি আমি বলি 16 জন প্রফেসর আছেন যারা হচ্ছে আরএল নিয়ে জানেন এবং কাজ করতেছেন, মানে 3 জনও পড়ে না শতকরা, 16 জন যারা ডিরেক্ট আরএল নিয়ে কাজ করতেছেন। বাকিরা তো যেটা করে সেটা হচ্ছে আরেকজনের পেপার ঘষা মাজা করে পাবলিশ করে দেয়, এই টাইপের। তো ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারটা একটু খুবই কঠিন এবং রিসোর্স হাংরি, অনেক হাই এন্ডের জিপিইউ এবং পিসি ছাড়া হচ্ছে ওকে আমরা ট্রেনও করতে পারবো না। বাট আপনি যদি চান আমি আপনাদেরকে রিসোর্স দিয়ে দিতে পারি, যেখান থেকে আপনি শিখতে পারবেন। তো আজকে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে একটু ডিসকাস করব। ডিসকাস করার আগে আমি আপনাদের কাছ থেকে আরেকবার একটু জিজ্ঞেস করব যে আমাদের ক্লাসগুলো সাধারণত এরকম হয় যে প্রথমে আমরা একটা টপিক সম্পর্কে জানি, একটা অ্যালগোরিদম সম্পর্কে জানি, শিখি, ওর বিহাইন্ড দ্য সিন ম্যাথমেটিক্সটা কীভাবে কাজ করে। নর্মালি আমি যেটা করি, পুরা ম্যাথমেটিক্যালি একটা অ্যালগোরিদম বা একটা মডেল আমরা আগে বিল্ড করি, বিল্ড করার পরে হাতে কলমে ওইটার আমরা হচ্ছে আউটপুটটা দেখি যে ওকে এই ডেটা দিলাম, এই ডেটা দেওয়ার পর ডেটাটা কীভাবে প্রসেস করে, ডেটাটা নিয়ে কীভাবে কাজ করে, কোনটার সাথে কোনটা যোগ করে, কোনটার সাথে কোনটা বিয়োগ করে, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন এভাবে লিখে 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 আমি দিয়ে যাই। তারপরে করি কি, যেই ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন এইখানে দিচ্ছি সেম লজিক আমরা কোড করি, কোড করার পরে দেখি যে সেম আউটপুটটা আসতেছে কিনা। যদি আমরা এখানে হাতে কলমে যা করছি ওইটা এবং কোডে সেম আসে, আমরা বলি যে না, আপনার আইডিয়া এবার ক্লিয়ার। এটা করাইতে গিয়ে আমাদের ড্রব্যাক কি, দেখা গেছে যে 16 ক্লাসে আমাদের 3টে অ্যালগোরিদমও শেখা হয় না। কারণ কি, আপনি যখন ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখেন, দেখার পর মনে হয় যে ভাই এটা তো খুব কঠিন, আমি মনে হয় পারতেছি না। আবার যখন কোড দেখেন ভাই এটা তো এত সহজ, আমি তো আগেই পারতাম। এই ধরনের সিচুয়েশন হয়। তো আপনারা যদি বলেন যে ইদার আমরা থিওরিটিক্যাল পার্ট প্লাস আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন একসাথে দেখতে চাই, তাহলে হয়তো আমার পক্ষে সবগুলো অ্যালগোরিদম কমপ্লিট করা পসিবল হবে না। বাট আপনারা যদি চান যে আমরা অনলি থিওরিটিক্যাল পার্ট দেখতে চাই, তাহলে আমি হয়তো সব যতটুকু যে কয়টা আমি জানি আমি আপনাদেরকে কমপ্লিট করে দিতে পারবো। আর আবার আপনারা যদি চান যে আমরা বেসিকটা জানলাম, থিওরিটাও কীভাবে কাজ করতেছে, দেন আমরা টোটালি এক প্রজেক্ট বেসে গেলাম, আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। 3 অপশন, অ্যাপ্লিকেশন, থিওরি। থিওরি আমি পছন্দ করি না, যে আমার থিওরি সারাদিন মুখস্থ করে লাভ নেই, কারণ এগুলো রেগুলার চেঞ্জ হয়। এক হলো থিওরি, দুই হচ্ছে থিওরি প্লাস অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে যে আমি প্রজেক্ট করব, আমি ডিরেক্ট দেখব জিনিসটা কীভাবে কাজ করে, আমি ডেটার উপর অ্যাপ্লাই করব। সো আপনারা একটু 1 2 3 করে গেলেও হবে, জাস্ট টেক্সটে লিখে দিতে পারেন। এক হচ্ছে ভাই আমি থিওরি শিখতে চাই, যে থিওরি কি, আর 2 হচ্ছে আমি প্রজেক্টে যাইতে চাই, আর 3 হচ্ছে থিওরি প্লাস হচ্ছে প্রজেক্ট, মানে দুইটা একসাথে। এখানে মোস্ট অফ দ্য অ্যালগোরিদমস কভার হবে না। হ্যাঁ, থিওরির রিসোর্স দিয়ে দিব, থিওরির রিসোর্স দিয়ে দিব। থিওরি যত কিছু আছে আপনারা আজকে ক্লাস শেষে আমি একটা বই দিয়ে দিব, বইটা আগামাথা পড়বেন কিন্তু কিছু বুঝবেন না আসলে, সো বই দিয়ে দিব একটা, মানে এটাকে বলা হয় বাইবেল অফ মেশিন লার্নিং। সো 2 2 2 2 2 ঠিক আছে। যদি আপনি হচ্ছে প্রজেক্ট বেস যাইতে চান, যেভাবে আমি ডিরেক্ট কোড করব, কোড করে আমি দেখব, তার আগে অবভিয়াসলি আমি দেখেন আপনাকে এই জিনিসটা কীভাবে কাজ করে এটা না পড়ায় আমি ডিরেক্ট আপনাকে কোডে করাবো যে এটা এই কোড করলে এই জিনিসটা হবে। সো থিওরি লাগবে,
বেসিকটা আপনার লাগবে, কারণ কোন ম্যাথের উপর ওই মডেলটা দাঁড়ায় আছে এটা যদি আপনি না জানেন তাহলে এই মডেলের ইউজ আপনি বুঝবেন না, কোথায় ইউজ করতে হবে সেটা আপনি জানবেন। সো আমরা থিওরিতেও যাব, বাট খুবই বেসিক, যেটা না জানলেই নয় এতটুকু। অলরেডি হচ্ছে হ্যাঁ, অলসো নিড টু নো থিওরি অ্যাজ ওয়েল, সো থিওরিতে যাব। ওকে, সো আমাদের মেশিন লার্নিং কোডিং করার জন্য আপনি যদি চান যে আমি জাস্ট আমার নলেজটা এখানে জাস্ট আমি দেখার জন্য আসছি যে এই জিনিসটা কীভাবে কাজ করে, দেন ইটস ওকে। আর যদি মনে হয় যে না আমি এটা নিয়ে ইন ফিউচার কাজ করতে চাই, তাহলে আমার ফার্স্ট আপনার কাছে যে রিকোয়েস্টটা থাকবে যে আপনি একটু উইন্ডোজ যদি ইউজ করে থাকেন তাহলে আপনি একটু লিনাক্সের অপারেটিং সিস্টেম বা হচ্ছে আপনি উইন্ডোজের মধ্যেও WSL নামে একটা জিনিস আছে যেটাকে বলা হয় উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, এটা ইউজ করেন, কারণ উইন্ডোজ আপনাকে ওই সাপোর্টটা দিবে না যদি আপনি মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ে আলটিমেটলি ওইদিকে কেরিয়ারটা হচ্ছে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে একটু লিনাক্সের দিকে যাইতে হবে। বাট আমরা এখানে উইন্ডোজেও কাজ করব, লিনাক্সেও কাজ করব, মিক্সড করেই করব, যাতে যেটা হচ্ছে ধরেন প্রোডাকশন লেভেলের কাজ, যে না এটা আমার ডিরেক্ট একটা কিছু দিবে, ওই কাজগুলো আমরা লিনাক্সে করব, আর নর্মালি আপনাদেরকে বোঝানোর জন্য যেটা সেটা হচ্ছে আমরা না হয় উইন্ডোজে করব। তো আমি যদি হচ্ছে আপনাদেরকে দেখাই যে জাস্ট আপনি আপনার পাওয়ার শেল এভাবে ওপেন করে আপনি একটা জাস্ট গুগলে লিখবেন যে হাউ টু ইনস্টল উবুন্টু ইন উইন্ডোজ পিসি, অর লিখবেন যে WSL, হাউ টু ইনস্টল উবুন্টু ইউজিং WSL, আপনাকে ফুল প্রসেসটা দিয়ে দেবে, মাইক্রোসফটের ওয়েবসাইটেই পাবেন। দেন হচ্ছে আপনি খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন। টার্মিনালে এসে লিখবেন উবুন্টু, এই যে আমার সিস্টেম এখন টোটালি এখানে একটা হচ্ছে উবুন্টু চলতেছে। সো আমি যদি আপনাকে বলি যে এই উবুন্টু বা এই লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করার আসলে সুবিধা কী, অনেকগুলো সুবিধা আছে, একটু পরে আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন। সো আপনার ফার্স্ট টাস্ক হচ্ছে, যদি কেউ নোট করে থাকেন বা খাতা কলম সামনে আছে, একটু লিখে নেন যে আপনি উইন্ডোজ ইউজ করতেছেন, উইন্ডোজের মধ্যে WSL দিয়ে আপনি হচ্ছে উবুন্টুটা ইনস্টল করে নেবেন। কোন ভার্সনটা ইউজ করবেন, লেটেস্টটা ইউজ করেন, মেবি 24.04, 24.04.1 এই টাইপের কিছু একটা। তো এইটা হচ্ছে আমার, আমি যদি বলি যে উবুন্টু, এই উবুন্টুর ভিতরে আপনি না পাবেন কোনো GUI, যেটা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, না কোনো ফোল্ডার, না কোনো কিছু আছে, হয়তো বা ফাইল সিস্টেমের ভিতরে আছে, বাট আপনাকে কিছু কমান্ড লিখতে জানতে হবে। যদি আপনি কমান্ডগুলো লিখতে পারেন তাহলে এটা আপনার জন্য সুপার ইজি। সো আমি যদি দেখতে চাই যে আমার এই সিস্টেমটার মধ্যে কী কী ফাইলসগুলো আছে, জাস্ট দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে ডেটা সায়েন্সের, একটা হচ্ছে মেশিন লার্নিংয়ের। আমি মেশিন লার্নিংয়ের ফোল্ডারটার ভিতরে যাব। সো CD মেশিন লার্নিং, আমি যদি দেখি যে এখানে আমার কি আছে, সো এই যতগুলো অ্যালগোরিদম বা যা যা শেখানো হবে সবগুলো এখানে আছে। আমি যদি প্রথম থেকে যাই, লিনিয়ার রিগ্রেশন, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, তারপরে হচ্ছে আমার সাপোর্ট ভেক্টর মেশিন SVM আছে, গ্রেডিয়েন্ট বুস্টিং আছে, KNN আছে, নাইপ বায়াস আছে, K-মিনস ক্লাস্টারিং আছে, ডিসিশন ট্রি আছে, নিউরাল নেটওয়ার্ক আছে, জেনারেটিভ AI আছে, জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক GAN আছে, র্যান্ডম ফরেস্ট, PCA, স্ট্যাটিস্টিক্সে যদি কেউ পড়ে থাকেন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস হয়তো বা করে শিখছেন আপনি। সো এই বেশ কিছু জিনিস আছে। এখন আমি তাহলে কোড লিখবো কোথায়? তাহলে কোড লেখার জন্য আমরা ইউজ করব ভিজুয়াল স্টুডিও। আপনারা চাইলে জুপিটার নোটবুক ইউজ করতে পারেন আলাদাভাবে, বাট আমি ভিজুয়াল স্টুডিওর ভিতরেই জুপিটার নোটবুক ইউজ করব। কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমার ভিজুয়াল স্টুডিও ইনস্টল করা আছে। সো আপনি যখন WSL ইউজ করতেছেন, আপনি উইন্ডোজে জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডটা ব্রাউজার থেকে নিয়ে ইনস্টল করে রাখবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু করা লাগবে না। দেন এখানে এসে যদি আপনি লিখেন হচ্ছে কোড, সো কোড লিখে একটা ফুলস্টপ দিয়ে এন্টার প্রেস করলে আপনার এই যে ভিজুয়াল স্টুডিও কোড দেখেন ওপেন হয়ে গেছে। আমি যেই ডিরেক্টরিতে ছিলাম এখানে দেখেন সেটাও আমার চলে আসছে। এরপরে হচ্ছে আমার এই ফাইলগুলো এখানে চলে আসছে। এখন আমি ইচ্ছা করলেই এখানে এই যে কোড লিখতে পারবো। ঠিক আছে, যদি কারো কাছে একটু কনফিউশন মনে হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার কাছে কনফিউশন লাগতেছে।
আচ্ছা, তাহলে আমি আরেকবার আপনাদেরকে বলি। তাহলে আমি হচ্ছে এটা কেটে দিলাম, এইখানে আমি আসি। এটা হচ্ছে আমার ডিরেক্টরি বা একটা ফোল্ডার, যেই ফোল্ডারটার ভিতরে আমার হচ্ছে বেশ কিছু ফোল্ডার আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা অ্যালগোরিদম দিয়ে একটা একটা করে আমি ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। তাহলে আমি হচ্ছে যদি দেখতে চাই এলএস দিয়ে আমি করে দেখলাম। আর যেহেতু আমি কোড লিখতে চাইতেছি এখন, সো আমার ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি ইনস্টল করা আছে। আপনারা চাইলে জাস্ট একটা ব্রাউজারে গিয়ে লিখবেন ভিজুয়াল স্টুডিও কোড, তারপরে হচ্ছে ওইটা ইউজ করতে পারবেন। তো চেঞ্জ ব্যাকগ্রাউন্ড আসলে দেখেন এই ব্যাকগ্রাউন্ড আমার এখানে থাকবেও না বেশিক্ষণ, কারণ আমি একটু পরে কোড লিখব। সো এটা থাকতেছে না, আমরা কোড লিখব হচ্ছে এখানে। তো এখানে বেশ কিছু জিনিসপত্র আছে। ফার্স্ট আপনাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে। আমরা পাইথন ইউজ করতেছি, আপনি যেহেতু অলরেডি পাইথন জানেন, আমরা পাইথন ইউজ করতেছি। অ্যান্ড টু বি এক্স্যাক্ট আমরা পাইথনের 3.10 ভার্সনটা ইউজ করব, অর্থাৎ 3.10 3.10 এটা ইউজ করব। করে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা একটু দেখি। সো আমার একটা ক্রিয়েট করা ছিল, আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। আপনি এই জায়গাটাতে যখন আসবেন, এখন হয়তো বা কোয়েশ্চেন করতে পারেন, আপনি যখন ওপেন করবেন আপনি এখানে কিভাবে আসবেন। আপনার নর্মালি এটা এরকম থাকবে। আপনি যখন এখানে আসবেন আপনার এরকম থাকবে। ফার্স্ট আপনি হচ্ছে এই জায়গাটাতে একটা ক্লিক করবেন, এই যে দেখেন এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এই টার্মিনালটা চলে আসবে। এই টার্মিনালে দেখেন যে আপনি কোন ফোল্ডারটার ভিতরে আছেন। এই যে মেশিন লার্নিং নামের ফোল্ডারটার ভিতরে আপনি আছেন। এইখানে আপনি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট কীভাবে করে আমি স্টেপগুলো একটা একটা করে আপনাদেরকে বলতেছি। যেহেতু আমরা পাইথন ইউজ করতেছি, পাইথন -m, আমি ফন্ট সাইজটা একটু বড় করি, মেবি দেখা যাইতেছে, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। যদি কেউ ফোনে দেখে থাকেন, হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ফোনে দেখতে একটু প্রবলেম হবে। সো এখানে দেখেন যে পাইথন -m VENV স্ট্যান্ডস ফর ভার্চুয়াল এনভায়রনমেন্ট। অ্যান্ড দেন আপনি কি নামে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে চাইতেছেন। সো আমি ধরেন এখানে বললাম যে ML ক্লাস। সো এইটা হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম, আর এইটা হচ্ছে আমার কমান্ডটা। দেন আমি এন্টার প্রেস করলাম। দেখেন যে এই জায়গাটাতে খেয়াল করেন যে ML ক্লাস নামে একটা নতুন ডিরেক্টরি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা যে আমি ক্রিয়েট করলাম, এটা তো আমার অ্যাক্টিভেট করা লাগবে। তাহলে এটা অ্যাক্টিভেট করার জন্য যেহেতু আমি উবুন্টুতে আসি, তাহলে আমাকে কী করতে হবে, সোর্স, ফার্স্ট এখানে লিখতে হবে সোর্স লেখার পরে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম কি, ML ক্লাস আমারটার ক্ষেত্রে, ফরওয়ার্ড স্ল্যাশ, যেহেতু আমরা উবুন্টুতে আছি দ্যাটস ওয়াই ফরওয়ার্ড স্ল্যাশ। যদি আপনি উইন্ডোজে থাকতেন তাহলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। আপনি দেখবেন যে উবুন্টুর ফাইল সিস্টেমে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করে। সো ML ক্লাস bin ফর বাইনারি, দেন হচ্ছে অ্যাক্টিভেট। সো আপনি যখন অ্যাক্টিভেট এটা লেখার পর এন্টার প্রেস করবেন, এই জিনিসটা যদি আপনার সামনে আসে দ্যাট মিনস আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে, সেটা অ্যাক্টিভেট হয়ে আছে এবং আপনি ওইটার ভিতর আছেন। সো হোয়াই উই নিড ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কাইন্ড অফ হচ্ছে আপনার একটা আমি যদি বলি আইসোলেটেড সিস্টেমের মতো কাজ করবে। ধরেন আজকে আমরা র্যান্ডম ফরেস্ট নিয়ে কাজ করতেছি, আগামীকালকে আমরা হয়তো বা ডিপ লার্নিং নিয়ে কাজ করব। তো আপনি একবার চিন্তা করেন যে র্যান্ডম ফরেস্টের যে লাইব্রেরিগুলো দরকার, র্যান্ডম ফরেস্ট নিয়ে কাজ করার জন্য যে লাইব্রেরিগুলো দরকার বা যেই প্যাকেজেসগুলো দরকার, সেই প্যাকেজগুলো হয়তো আমার ডিপ লার্নিংয়ের জন্য দরকার না, বা আমার এক্স নামের একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য যেই প্যাকেজগুলো দরকার বা লাইব্রেরিগুলো দরকার, ওয়াই নামের আরেকটা প্রজেক্ট করার জন্য আমার এগুলো দরকার নেই। তাহলে আমি যখন একই পিসিতে 10টা প্রজেক্ট করব, তখন আমার লাইব্রেরি প্যাকেজ মিলে বিশাল বড় একটা স্তূপ তৈরি হয়ে যাবে। না পারবো আমি হচ্ছে কোনোটা ডিলিট করে দিতে, কারণ কোনটা ডিলিট করলে কোনটা আবার এরর দেখায়,
এই প্রবলেমের কারণে আমি হচ্ছে ডিলিট করতে পারবো না। আবার না পারবো আমি রাখতে, কারণ ধীরে ধীরে ওগুলো স্টোরেজ এত বেশি নিয়ে নিবে, 10 জিবি 15 জিবি এত বেশি স্টোরেজ নিয়ে নেবে যে আপনি তখন চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে তাহলে এই প্রজেক্টটাই ডিলিট করে দিই। সো এইরকম একটা সিচুয়েশনে আপনি পড়ে যাবেন। তাহলে আমরা কি করব, আমরা প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা এরকম হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হলে আমার প্রজেক্টটা যখন ডান, আমি এনভায়রনমেন্টটা ডিলিট করে দিলাম, জাস্ট ওর রিকোয়ারমেন্ট টিএক্সটিটা নিয়ে, অর্থাৎ কী কী রিকোয়ারমেন্টে কী কী ছিল ওগুলো আমি নিয়ে পুরো প্রজেক্টটা আমি প্রজেক্টের যে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ডিলিট করে দিলাম। তাহলে আমার গ্লোবাল যেটা সেটার কোনো ক্ষতি হলো না, আমার প্রজেক্টও চলবে, সব কিছুই হবে এবং আমার স্টোরেজও থেকে যাবে। সো আরও বেশ কিছু কাজ আছে, সেটা হচ্ছে ধরেন আমি যদি বলি যে ধরেন র্যান্ডম ফরেস্ট পাইথন 3.10-তে বেস্ট পারফর্ম করে। আবার র্যান্ডম ফরেস্ট, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে এই না যে র্যান্ডম ফরেস্ট পাইথনের উপর ডিপেন্ড করে, র্যান্ডম ফরেস্ট ডিপেন্ড করে ওর হাইপার প্যারামিটারের উপর, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। বা ধরেন টেনসর ফ্লোর কথা বলি, টেনসর ফ্লো হচ্ছে পাইথন 3.10-তে খুব ভালো কম্পিউট করতে পারে, কিন্তু পাইথন 3.13-তে একদম খুবই বাজে পারফর্ম করে, কিন্তু আপনার পিসিতে পাইথন 3.13 ভার্সন ইনস্টল করা। তাহলে আপনি না পারতেছেন ডাউনগ্রেড করতে, না পারতেছেন আনইনস্টল করে দিতে, তাহলে আপনি যদি 3.10 চান, 3.13 আপনাকে আনইনস্টল করে দিয়ে তারপরে 3.10 লাগবে। বাট আমরা চাইলে কী করতে পারবো, আমরা ডিফারেন্ট পাইথন ভার্সন দিয়ে ডিফারেন্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো এবং সেটার ভিতরে আমরা খুব ইজিলি কাজ করতে পারবো। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট দরকার। তো আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম দেখেন, এবং সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমি একটা, এখন আমার যা যা দরকার এই মেশিন লার্নিংয়ের এই ক্লাসটা নিতে, আজকের ক্লাসটা নিতে যা যা দরকার আমি শুধু ওগুলা ইনস্টল করব। তো পাইথনের যে প্যাকেজ ম্যানেজারটা, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের তো একটা ম্যানেজার থাকে, ডাউনলোডার থাকে, ডাউনলোড ম্যানেজার থাকে, পাইথনের যে প্যাকেজ ম্যানেজ করে ওকে বলা হয় পিপ। সো আপনি যখন কোনো কিছু ইনস্টল করবেন, এখানে পাইথনের কোনো প্যাকেজ ইনস্টল করবেন, আপনাকে লিখতে হবে পিপ। আপনি চাইলে কন্ডা দিয়েও করতে পারেন, অনেকেই কন্ডা ইউজ করে, আপনি চাইলে কন্ডা দিয়েও করতে পারেন। আর কেউ যদি ম্যাক ইউজ করে থাকেন তো ম্যাকে হচ্ছে আপনি পাইথন দিয়ে করলে পিপ, আর যদি আরেক ওদের বিভিন্ন সিস্টেম আছে মেবি BREW টাইপের কিছু, ওগুলো লেখে। তো আমরা দেখতে চাই যে আমরা যে এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম, আমাদের এই এনভায়রনমেন্টে এখন কি কি ফাইলস আছে আসলে। তো আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এই যে পিপটা তো প্যাকেজ ম্যানেজারও তো থাকতেই হবে, একটা হচ্ছে সেটআপ টুলস। সো সেটআপ টুলসটা ওভারঅল আমাদের যে বিভিন্ন ডিপেন্ডেন্সিগুলো আছে ওগুলোকে বিল্ড করতে হেল্প করে, ওইটা আমাদের লাগবে। এখন আমাকে বলতেছে যে দেখো পিপের নতুন ভার্সন আছে, তুমি চাইলে এখন ডাউনলোড করতে পারো। আমরা এই মুহূর্তে ডাউনলোড করতে চাইতেছি না। আমরা মেশিন লার্নিং যখন শিখব, আমাদের বিভিন্ন ডেটা লোড করতে হবে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের নামপাই পান্ডাস এই জিনিসগুলো লাগবেই। সো আমরা জাস্ট সিম্পলি এখানে লিখব পিপ ইনস্টল নামপাই, তারপরে পান্ডাস, অ্যান্ড আরও যা যা লাগবে আমরা ধীরে ধীরে ওগুলো হচ্ছে ইনস্টল করে নেব। আপাতত আমি নামপাই অ্যান্ড পান্ডাসটা ইনস্টল করতে, জাস্ট এন্টার প্রেস করবেন, অটোমেটিক এখানে ইনস্টল হবে। সো নামপাই অ্যান্ড পান্ডাস আমাদের ইনস্টল হয়ে গেছে। আপনি যদি বলতে চান যে ভাই নামপাই পান্ডাস ইনস্টল হইলো কিনা, আপনি চাইলে একবার দেখে নিতে পারেন। পিপ লিস্ট যখন আপনি এই যে এখানে দিবেন, আগে ছিল কি পিপ ছিল আর এই সেটআপ টুলস ছিল। সো এখন কি আসছে, নামপাই আসছে, পান্ডাস আসছে, এবং এই দুইটার সাথে এরাও চলে আসছে, এই যে এরা চলে আসছে। ভাইয়া জি প্লিজ। ভাইয়া যে সকল কমেন্টের হচ্ছে লাইন্স গুলো দিচ্ছেন এগুলোর যদি কাইন্ডলি একটা লিস্ট দিতেন ক্লাস শেষে তাহলে আমাদের খুব ভালো হতো। আচ্ছা এগুলো তো লিস্ট করা নাই, বাট আমি ঠিক আছে আমি ওকে বলে দিব না, ভিডিওটা একটু করে দেখে করে দিব, বা আমি শেয়ার করে দিব না আপনাদের সাথে একটা লিস্ট। জি তো ভাইয়া, কারণ হচ্ছে এর আগে হচ্ছে আমি কিছু হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছিলাম, বাট আমার হচ্ছে খুব কমপ্লেক্স ওয়েতে তৈরি করতাম, এন্ড এগুলাতে খুব ঝামেলা হইতো। আপনি যেভাবে করে দিলেন এটাতে ভাইয়া খুব ইজিয়ার হচ্ছে। সো এটা অনেক হেল্পফুল হবে বিষয়গুলো করার জন্য। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দিব। সো এখন এখন এখানে দেখেন যে
আমি তো এমএল ক্লাস নামে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম। তো আমি যদি কোড লিখতে যাই তাহলে তো আমার এই এমএল ক্লাস কার্নেলের ভিতরে থাকতে হবে, তাই না? মানে নর্মালি হচ্ছে যে আপনি একটা বাসা তৈরি করলেন, এখন আপনি বাসার ভিতরে আছেন। তো আপনি ধরেন কোথাও অ্যাড্রেস লিখলে তো এই বাসার অ্যাড্রেস আপনার লিখতে হবে। তো বাসার অ্যাড্রেস লেখার জন্য সরকার আপনাকে বলছে যে তুমি যদি এই বাসার অ্যাড্রেস লিখতে চাও তোমাকে আগে রেজিস্টার করতে হবে। আপনি বাসা আগে বানিয়েছেন কিন্তু আপনি রেজিস্টার করেন নাই। দেখেন এই যে আমাদের কার্নেলটা নর্মালি আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে? হয়তো বেশি ছোট হয়ে গেছে। ঠিক এইখানে দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনাকে এখানে বলবে সিলেক্ট অ্যানাদার কার্নেল। আপনি যাবেন, এই যে পাইথন এনভায়রনমেন্টস আছে, আপনি আসলেন, দেখেন অনেকগুলো কার্নেল আমার তৈরি করা। এই যে এমএল ক্লাসেরটা দেখেন আমার এখানে চলে আসছে। একটু দেখেন আমরা একটু আগে এমএল ক্লাস তৈরি করছি, এই যে তার আগে আমি এমএল ভিতে ছিলাম, আমি আছে এখন এমএল ক্লাসে। জাস্ট এমএল ক্লাসে ক্লিক করব, দেখবেন যে আমার এটা এমএল ক্লাস হয়ে গেছে, এই যে দেখেন। সো এইটা যখন এমএল ক্লাস হয়ে গেছে, দ্যাট মিন্স এনিথিং আই উইল ডু হিয়ার, আমার যদি ওই প্যাকেজটা এখানে না থাকে দেখাবে একটা এরর। সো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। ইম্পোর্ট, আচ্ছা আমি দেখাই যে ফ্রম এসকে লার্ন ডট প্রি প্রসেসিং, বা আমি দেখি যে ইম্পোর্ট ট্রেন টেস্ট, মানে আমি কিছু একটা লেখার ট্রাই করতেছি আর কি, ট্রেন টেস্ট ডিসপ্লে, আমাকে এরর দিবে, আমাকে বলতেছে কার্নেলের কী কী লাগবে। সো আমি, আপনাদেরও এরকম আসবে, আপনি জাস্ট ইনস্টল দিয়ে নেবেন, ওর যা যা দরকার ও হচ্ছে নিয়ে নেবে এই সময়ে। মানে ফার্স্ট টাইম এখানে কোড লিখতেছি, দ্যাটস এই ধরনের জিনিসপত্র আসতেছে। সো আমাকে বলতেছে যে নো মডিউল এসকে লার্ন নামের কোনো মডিউল আমার এখানে ইনস্টল করা নাই। যেহেতু ইনস্টল করা নাই দ্যাট মিন্স ওইটা নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন না। বাট আমি যদি হচ্ছে আমার, এটা হচ্ছে কিন্তু আমার এখন লোকাল গ্লোবাল এনভায়রনমেন্ট, এখানে কিন্তু আমি কোনো এনভায়রনমেন্টে নাই, অর্থাৎ আমি গ্লোবাল এনভায়রনমেন্টে আছি, আমার কোনো ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমি নাই। এখানে যদি আমি আপনাদেরকে পিপ লিস্ট দেখাই, দেখেন আমার অনেক কিছু এখানে আছে। ইভেন আমি যদি উইন্ডোজে এসে হচ্ছে আপনাদেরকে পিপ লিস্ট দেখাই, এখানে দেখবেন যে আমার মাত্র 2টা দেওয়া আছে। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা এনভায়রনমেন্টে আসেন, ওই এনভায়রনমেন্টে যা যা আছে ওগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন, এর বাইরে কোনো কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তো আমি হচ্ছে এখন যদি এখানে লিখি যে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, অর্থাৎ আমরা নামপাই ইম্পোর্ট করতেছি, দেখেন ও কি সুন্দর ইম্পোর্ট হয়ে গেছে, আমার কোনো এরর দেয়নি। রিজন কি? রিজন হচ্ছে আমাদের এখানে কিন্তু নামপাই ইনস্টল করা আছে, এই যে দেখেন এই যে নামপাই আছে। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আপনি তো ইনস্টল করলেন 2টা, কিন্তু অনেকগুলো তো হয়ে গেল। এই যে একটু আগে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড জিজ্ঞেস করলো না যে এই জিনিসগুলো দরকার, তুমি কি করবা কি না? আমি বললাম যে হ্যাঁ, তারপর ওই জিনিসগুলো এখন ইনস্টল করে ফেলছে। কারো কোনো কোয়েশ্চেন? যদি কোয়েশ্চেন থাকে প্লিজ কোয়েশ্চেন করেন, কারণ একটু পরে কিছু বুঝবেন না। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ। নো কোয়েশ্চেন? ওকে, সো আমরা ডিরেক্ট সুপারভাইজড লার্নিংয়ে চলে যেতেছি। আমাদের এখন এনভায়রনমেন্ট ক্রিয়েট করা শেষ, আমরা এখন একটা ডিরেক্টরিতে আসি, আমরা চাইলেই এখন এখানে মেশিন লার্নিংয়ের কোড লিখতে পারবো, মানে আমরা চাইলেই এখন কোড লিখতে পারবো। সো এখন আমি কেন হচ্ছে এই জিনিসটা প্রিফার করি, আমি জানি না আমার এই কোডগুলো কোথায় গিয়ে জমা হয়, আমি জানি না আমার এই ফাইলটা কোথায় আছে। আপনি যদি আমাকে বলেন যে ভাই আমাকে শুধু এই পাই ফাইলটা দেন, হয়তোবা আমি হচ্ছে সামহাউ দিতে অনেক কষ্ট হবে বা কিছু হবে, বাট এইখানে আমার গিটহাবের অ্যাকাউন্ট ডিরেক্ট কানেক্ট করা আছে। সো এইখান থেকে আমি কোডটাকে পুশ করব, এটা ডিরেক্ট আমার গিটহাবের রিপোজিটরিতে চলে যাবে।
এবং আপনারা দেখেন যেগুলোতে ইউ লেখা আছে মানে এগুলো এখন আমি পুশ করি নাই, বাকিগুলো অলরেডি কিন্তু পুশ করা আছে। সো কেন তাহলে আমি গিটহাবে কোডগুলো রাখি? আপনারা যারা মেশিন লার্নিং নিয়ে সিরিয়াস বা এই সেক্টরে নিজেকে একটু ভালো মতো রেডি করতে চাইতেছেন, আমি আপনাদেরকে বলবো, এখানে মেসেজে আমি লিখে দিচ্ছি যে এই কয়টা জায়গায় আপনারা অ্যাকাউন্ট করবেন। এক, আপনি হচ্ছে লিড কোড, এখানে গিয়ে রেগুলার দুই একটা প্রবলেম সলভ করে আসবেন। ওখানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, দুই একটা প্রবলেম সলভ করে আসবেন। এরপরে হচ্ছে আপনি ক্যাগলে একটা অ্যাকাউন্ট করবেন, হাজার হাজার ডেটা সেট আছে, সো ক্যাগল সম্পর্কে একটু আইডিয়া নেবেন। আর আপনি হচ্ছে গিটহাব সম্পর্কে একটু আইডিয়া নেবেন, গিটহাব কি আর হচ্ছে গিট কি। এবং আমাদের এই ক্লাস চলাকালীন সময় আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। বিগ ডেটা কাকে বলে, বিগ ডেটা নিয়ে কিভাবে কাজ করবেন, এই কোডগুলো যে করতেছেন, কোড কি আপনার পিসিতে রাখা আসলেও সেফ কিনা, বা কোডগুলো কোথায় রাখলে আপনার জন্য বেটার হবে, এই সব কিছু সম্পর্কে আমি ধীরে ধীরে একটা করে ক্লাস নিব এবং আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিব। এই ইনফরমেশনগুলো আপনার অলওয়েজ কাজে লাগবে। সো লিড কোডে যদি বলেন যে ভাই আমি প্রোগ্রামিং এখন শিখতে চাই না, দরকার নাই, বাট আপনার আলটিমেটলি প্রবলেম সলভ করতে হবে, এবং প্রবলেম সলভিং স্কিল না থাকলে কেউ আপনাকে চাকরি দিবে না। কারণ এখন রিকারিং যে টাস্ক সেটা হচ্ছে চ্যাটজিপিটি করে দিতে পারে, এআই ইউজ করে অটোমেট করা যায়, বাট চিন্তা করার মানুষ দরকার, চিন্তা করার জন্য, নতুন কিছু নিয়ে আসার জন্য মানুষ দরকার। সো অ্যাডক টাস্ক নর্মালি অন্য কাউকে দেওয়া হবে বা কম টাকায় সারাদিন কাজ করবে এরকম মানুষ পাওয়া যাবে, বাট চিন্তা করার জন্য মানুষ দরকার। দ্যাটস ওয়াই আপনার প্রবলেম সলভ করতে হবে। সো লিড কোডে অ্যাকাউন্ট দরকার, ক্যাগলে অ্যাকাউন্ট দরকার, গিটহাবে অ্যাকাউন্ট দরকার, গিটে অ্যাকাউন্ট দরকার। আর লিঙ্কডইন যদি আপনার ধরেন 1990-95 দিকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন, এরপরে আর কোনো কিছু নাই আসলে, ওইটা একটু আপনার ঠিক করতে হবে। যদি আপনি এই সব মানে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের দিকে আসতে চান, তাহলে আপনাকে কেউ ডেকে নিয়ে গিয়ে বলবে না যে আসেন আমার কাছে জব আছে, জব করেন। ওইখানে আপনার ক্যাগলে আপনার কোড দেখাইতে হবে যে এই ধরনের প্রজেক্ট আমি করছি। তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইনে ওগুলো শেয়ার করতে হবে মাঝে মধ্যে, মানুষ যেন দেখে যে আপনি কিছু করতেছেন। তারপরে হচ্ছে আপনার এই লিড করে গিয়ে প্রবলেম সলভ করতে হবে, যাতে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে ওরাও যেন জানে যে আপনি কিছু একটা করতেছেন, আপনি পারেন। গিট অ্যান্ড গিটহাব যখন আপনি চাকরি করতে যাবেন, যারা আপনার সিভিটা দেখবে ওরা আগে বলবে যে দেখি তুমি তো মেশিন লার্নিং শিখে আসছো, এগুলো করছো, তো তোমার কোডগুলো একটু আমি দেখবো। তারপরে সে জানে যে কোডগুলো গিটহাবে রাখা হয়, কিন্তু আপনার কোনো কোড গিটহাবে নাই, কিন্তু আপনি মেশিন লার্নিংয়ে আপনি লিখছেন যে সব কিছু জানেন, তখন বলবে আচ্ছা ঠিক আছে, মানে আপনি কিছুই জানেন না, সে ধরে নিছে। সো এই ব্যাপারগুলো আপনার একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড 5 হচ্ছে আপনার লিঙ্কডইন। সো লিড কোড, ক্যাগো, গিটহাব, গিট, ভুলে একটা জেড পড়ে গেছে, আর হচ্ছে আপনার লিঙ্কডইন, এই জিনিসগুলো আপনার থাকতে হবে এবং একটু ভালো মতো যত্ন করে রাখবেন এই জিনিসগুলো, এগুলো দরকার হয়। আর হচ্ছে আমরা এই মুহূর্তে যদি আমি বলি যে একদম ফার্স্ট, অর্থাৎ সবার আগে আমরা যেটা শুরু করতেছি যে সুপারভাইজড লার্নিং দিয়ে, যেহেতু আমরা 3 ধরনের লার্নিংয়ের কথা শিখছি। আমি যদি একটু আপনাদেরকে বলি যে আমরা এখানে লিখছিলাম যে সুপারভাইজড, তারপরে আমরা লিখছিলাম হচ্ছে সেমি সুপারভাইজড, তারপরে আমরা লিখছিলাম আনসুপারভাইজড। আর রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের কথা আমি বলছিলাম, বাট এটা রিসোর্স দিয়ে দিব আমি বলছি। সো আমরা সবার আগে শুরু করব হচ্ছে নাম্বার 1-এ হচ্ছে সুপারভাইজড। এইটা হচ্ছে ক্যাটক্যাটার চোখে ধরে। তো সুপারভাইজড লার্নিংটা আসলে কি, সুপারভাইজড লার্নিং দিয়ে আমি কোন কোন প্রবলেমগুলো সলভ করতে পারি, এই সম্পর্কে আমার একটু আসলে নলেজ দরকার। তো সুপারভাইজডে নর্মালি 2 ধরনের প্রবলেম থাকে। নাম্বার 1, এটাকে আমরা বলে থাকি হচ্ছে রিগ্রেশন, অ্যান্ড নাম্বার 2, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্লাসিফিকেশন। হোয়াট ইজ রিগ্রেশন অ্যান্ড হোয়াট ইজ ক্লাসিফিকেশন? যখন আপনি সুপারভাইজড লার্নিং ইউজ করতেছেন, মেশিন লার্নিং ইউজ করতেছেন, দ্যাট মিনস ইউ আর প্রেডিক্টিং সামথিং ফ্রম হিস্টোরিক্যাল ডেটা অর সেট অফ বিগ ডেটা। আপনি কি করতেছেন? কোনো কিছু প্রেডিক্ট করতেছেন।
ইদার একটা ক্লাস প্রেডিক্ট করতেছেন বা ক্লাস সম্পর্কে আপনি নতুন আইডিয়া দিতেছেন যে এটা এই ক্লাসের মধ্যে হইতে পারে বা হবে, অর আপনি একটা নাম্বার প্রেডিক্ট করতেছেন। সো রিগ্রেশন টাস্ক আমরা ওইটাকে তখনই বলবো যখন আপনি একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করতেছেন। কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করতেছেন। আর ক্লাসিফিকেশন তখনই আমরা বলবো যখন আপনি একটা টাইপ প্রেডিক্ট করতেছেন বা একটা টাইপ সম্পর্কে আইডিয়া দিচ্ছেন। সো হোয়েন ইটস অ্যাবাউট কন্টিনিউয়াস ভ্যালু, একটা নাম্বার প্রেডিক্ট করতেছেন, তখন এটা রিগ্রেশন টাস্ক। যখন আপনি হচ্ছে একটা টাইপ প্রেডিক্ট করতেছেন, তখন এটা হচ্ছে ক্লাসিফিকেশন টাস্ক। আপনাকে যদি বেশ কিছু ম্যাট্রিক্স দিয়ে বলা হয় যে এটা কোন ফুল, জবা ফুল নাকি গোলাপ ফুল নাকি এই ফুল, তখন ওইটা হচ্ছে ক্লাসিফিকেশন টাস্ক। আপনাকে যদি বলা হয়, এই ম্যাট্রিক্সগুলো আমি আপনাকে দিলাম, সাইজ, নাম্বার অফ রুমস, তারপরে আমি আপনাকে বললাম যে নাম্বার অফ ব্যালকনি, তারপরে আমি বললাম যে এরিয়া, এরপরে এখানে আমি বললাম যে প্রাইস। লেটস সে 1080 স্কোয়ার ফিটের একটা বাড়ি, যেখানে 3টা রুম আছে, ব্যালকনি আছে 2টা, এরিয়াটা হচ্ছে ধরেন গুলশান, এবং এখানে প্রাইস দেওয়া আছে, আমি যদি বলি 5.4 মিলিয়ন টাকা, এত টাকা, অর্থাৎ 54 লাখ টাকা, যদিও দিবে না। তো এটা এরপর ধরেন দেওয়া আছে যে 1600 স্কোয়ার ফিট, এরপরে ধরেন রুম দেওয়া আছে হচ্ছে 4টা, ব্যালকনি দেওয়া আছে 3টা, এরিয়াটা হচ্ছে আমি বললাম যে যাত্রাবাড়ি। এরপরে এটার প্রাইস দেওয়া আছে 3.2 মিলিয়ন, তাই না? সো এইভাবে বেশ কিছু ডেটা আপনার কাছে দেওয়া আছে, এবং এই যে প্রাইস একটা যে আপনি দেখতেছেন সেকশন, এই প্রাইসটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু। সো যখন আপনি সাইজ, রুমস, ব্যালকনি, এরিয়া, এই ফিচারগুলোর উপর ডিপেন্ড করে একটা প্রাইসকে প্রেডিক্ট করতেছেন, দিস প্রবলেমস ইজ নোন অ্যাজ রিগ্রেশন প্রবলেম। এবার যদি আমি আপনাকে বলি, ওকে ফাইন, you have the same attributes, you need to predict the area. সো সরি, এখানে প্রাইসটাও ধরেন দেওয়া আছে, আমি যদি বলি, হ্যাঁ প্রাইসও দেওয়া আছে, বাট আপনাকে এইটা প্রেডিক্ট করতে হবে, এই জিনিসটা প্রেডিক্ট করতে হবে। ধরেন সাম আপনি এটা প্রেডিক্ট করতেছেন এরিয়াটাকে, বা আমি যদি বলি যে এটা এবার এরিয়া না হয়ে এইটা হয়ে গেছে হচ্ছে টাইপ, অ্যান্ড টাইপের জায়গায় আমরা এখানে বলতে পারি যে লাক্সারিয়াস নাকি নর্মাল। সো দেখেন, ইদার আপনি বলতেছেন যে ওকে 1080 ফিট, 3টা রুম আছে, ব্যালকনি 2টা আছে, তারপর হচ্ছে প্রাইসটা এত বেশি, সো এটা হচ্ছে লাক্সারিয়াস, এত স্কোয়ার ফিট, এটা হচ্ছে নর্মাল। সো যখন আপনি এই টাইপটা প্রেডিক্ট করতেছেন, দিস ইজ ক্লাসিফিকেশন। যখন আপনি এই প্রাইসটা প্রেডিক্ট করতেছেন, দিস ইজ রিগ্রেশন। এখন দেখেন, আমি যদি রিগ্রেশনে যাই, মানে আমরা তো কোথা থেকে কোথায় আসলাম, আমি যদি বলি যে ফার্স্ট আমরা ছিলাম হচ্ছে সুপারভাইজডে। সো আমরা সুপারভাইজডে দেখলাম যে 2টা ব্রাঞ্চ বের হইলো, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। রিগ্রেশন থেকে আমরা কি করতেছি, একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করতেছি, তাই না? সো কন্টিনিউয়াস ভ্যালু, আর এখানে আমরা কি প্রেডিক্ট করতেছি, টাইপ প্রেডিক্ট করতেছি। এই কন্টিনিউয়াস ভ্যালুটা যদি আপনি একটা ফিচারের উপর ডিপেন্ড করে প্রেডিক্ট করেন, যদি আপনার ফিচার হয় একটা ফিচার হলে এটাকে বলা হয় সিম্পল রিগ্রেশন। সরি, আমি একটু বেশি করে ফেলছি, অ্যাডভান্স চলে গেছি, একটু স্লো ডাউন হতে হবে। ওকে, সো রিগ্রেশন 2 ধরনের হয়। নাম্বার 1, একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন,
আরেকটা হচ্ছে পলিনোমিয়াল। রিগ্রেশন। এবার লিনিয়ার রিগ্রেশনে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, দ্যাট মিন্স একটা ফিচারের উপর ডিপেন্ড করে আরেকটা ফিচারকে আপনি প্রেডিক্ট করতেছেন, কাইন্ড অফ হচ্ছে এইজ, আর আপনি এখানে বলতেছেন যে আপনার টাইপ কি। সো এইজ হচ্ছে 23, আপনি বলতেছেন ইয়াং। এইজ হচ্ছে 24, আপনি বলতেছেন ইয়াং। এইজ হচ্ছে 60, আপনি বলতেছেন ওল্ড। এইজ হচ্ছে 15, আপনি বলতেছেন অ্যাডাল্ট। কাইন্ড অফ এইরকম একটা দেওয়া আছে, আরেকটা আপনার বলতে হবে। দিস ইজ সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশন আবার দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, আরেকটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। So what is simple linear regression? Simple linear regression is you have one independent variable and one dependent variable. Then it is simple linear regression. When you have multiple independent variables and one dependent variable, that is multiple linear regression. So আপনি যখন রিগ্রেশন টাস্ক করতেছেন, ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সবার আগে আপনাকে বুঝতে হবে কি যে এইটা কি সুপারভাইজড নাকি আনসুপারভাইজড নাকি ক্লাসিফিকেশন প্রবলেম। আপনি দেন একটা টার্গেটে চলে আসলেন, ওকে যেহেতু আমি একটা নাম্বার প্রেডিক্ট করছি তাহলে এটা একটা রিগ্রেশন প্রবলেম হবে। তাহলে রিগ্রেশন প্রবলেম যদি হয় তাহলে আমি লিনিয়ার রিগ্রেশন ইউজ করব নাকি হচ্ছে আমি পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করব। আপনার ডেটা যদি লিনিয়ার যে স্ট্রাকচারটা আছে, অর্থাৎ ডেটার মধ্যে যদি লিনিয়ার একটা রিলেশনশিপ থাকে তাহলে আপনি লিনিয়ার রিগ্রেশন ইউজ করবেন। বাট আপনার ডেটার টাইপটা যদি হয় যে কার্ভ টাইপ, সো লিনিয়ার কীরকম হবে, ধরেন হচ্ছে আমি আপনাকে বললাম যে এইরকম, এইটা ধরেন আপনার এক্স হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা হচ্ছে আপনার ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আপনার কার্ভটা যদি এখানে এইরকম হয়, অর্থাৎ এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক এরকম, ধরেন এটা যদি 1 হয়, এটা হয় 3, এটা যদি 2 হয়, এইটা হয় ধরেন হচ্ছে 6, এটা যদি 3 হয়, এইটা হয় ধরেন হচ্ছে 9। সো আমি যদি এই ডটগুলোকে মিলাইতে চাই তাহলে কীরকম হয় দেখেন, 1 3 এখানে আসে, 2 6 এখানে আসে, 3 9 এখানে আসে, সিমিলারলি এদিকে যাইতে থাকে। তার মানে একটা বাড়লে আরেকটা বাড়ে। তাহলে এই সম্পর্কটা কিসের সাথে আছে, কোনটার সাথে কোনটা লিনিয়ার সম্পর্ক আছে, লিনিয়ার রিলেশনশিপ আছে। কাইন্ড অফ গরমকালে ধরেন আমি যদি বলি আইসক্রিমওয়ালার ব্যবসা, তার রেভিনিউ, একজন আইসক্রিমওয়ালার রেভিনিউ গরমকালে কি, গরম যত বাড়ে আইসক্রিম সেল তত বাড়ে, বা হচ্ছে আমরা যদি বলি যে কোল্ড ড্রিঙ্কসের সেল তত বাড়তেছে। তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের এরকম আছে যে, আবার আমি যদি বলি যে ব্যাংক ট্যাঙ্কগুলার হচ্ছে কখন চলে, যে যখন ধরেন একটা স্পেসিফিক ব্রাঞ্চের কথা বলি, যে ঢাকা ইউনিভার্সিটিতে যে জনতা ব্যাংকের বা শাখাটা আছে, যেদিন ধরেন সবার ভর্তি থাকে ওই দিন ওদের হচ্ছে মানে ওরা সামাল দিতে পারে না। কেন পারে না? কারণ স্টুডেন্ট যত বেশি ওদের প্রেশার তত বেশি। ধরেন এইটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, আর এইটা হচ্ছে হাউ মাস প্রেশার দে টুক। সো এটাকে আমি বললাম হচ্ছে প্রেশার। সো স্টুডেন্ট বাড়বে ওদের প্রেশার বাড়বে। তাহলে স্টুডেন্ট বাড়ার সাথে সাথে তাদের প্রেশার বাড়ার যে রিলেশনশিপটা সেটা কী ধরনের, লিনিয়ারলি যাইতেছে, অর্থাৎ এটা বাড়লে ওইটা বাড়তেছে। এই ধরনের ডেটা যদি আপনার কাছে থাকে দেন আপনি লিনিয়ার রিগ্রেশনে যাবেন। যদি আপনার ডেটা এইরকম হয়, ধরেন যে আপনি হচ্ছে জনতা ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চে কাজ করেন, ঠিক আছে, জনতা ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চে কাজ করেন। এখন এইখানে ঘটনা যেটা হলো সেটা হচ্ছে আপনার ডেটাটা কাইন্ড অফ এইরকম, ধরেন ওইখানে কি আছে, ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ, সকালবেলা একজন অনেক প্রফিট করে ফেলছে, অনেক প্রফিট করে ফেলছে। তাহলে ওই লোকটা কি করবে যে না আমার ব্যাংকে টাকা আমি এখন যা রেখে আসি। সো আপনার ডেটা সকালবেলা ধরেন 500 জন মানুষ প্রচুর প্রফিট করছে,
এই 500 জন আপনার কাছে গেল, এটা হচ্ছে নাম্বার অফ পিপলস, আর এটা হচ্ছে কি পরিমাণ চাপ এই ব্যাংকের লোকেরা নিতেছে। সো সকালে 8টা থেকে 9টার দিকে ওদের চাপটা এরকম। এবার কি করলো, এরপরে মার্কেট ধরেন নর্মালি যাইতেছে, ডিএসসি স্টক এক্সচেঞ্জে যে মার্কেট নর্মালি যাইতেছে, তাহলে এই জায়গাটাতে ওদের চাপটা একটু কম, বা ওরা হচ্ছে নর্মালি আছে। এরপরে আবার কি হলো, বিকালে যখন সব কিছু বন্ধ হয়ে যাবে, এমন সময় সবাই আবার কি করছে, লস করা শুরু করছে। লস করা শুরু করছে, এবার এদের টাকা তো এরা চিন্তা করছিল, ওকে বেশি টাকা তো ব্যাংকে রেখে দিয়েছি, বাকিগুলো আছে, এগুলা দিয়ে আজকে ট্রেড করব। তো যখন দেখলো যে লস হয়ে গেছে, বলছে যে আরেকটু সময় আছে, এবার টাকাগুলো উঠায় নিয়ে আসি। আবার এই 500 জন ব্যাংকে গেছে টাকা উঠাইতে। এই 500 জন যখন গেছে তখন তাদের প্রেশারটা আবার বেড়ে গেছে। সো প্রথমে উঠলো, তারপরে ধরেন আর একটু নামলো, এরপরে আবার উঠে গেছে। সো এই টাইপের কার্ভ যদি আপনার থাকে, তার মানে কি আপনার ডেটাটা লিনিয়ার কোনো রিলেশনশিপ মেনটেন করতেছে না। ও কখনো উঠতেছে, কখনো আবার নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে। এই টাইপের প্রবলেমগুলো আমরা সলভ করি। এই 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 ধরনের ডেটাগুলোকে বলা হচ্ছে আপনার পলিনোমিয়াল। আর এগুলো হচ্ছে একটা করে ডিগ্রি, জয়বার নামবে উঠবে একটা ডিগ্রি কাইন্ড অফ, আমরা বলি যে 2 ডিগ্রি 3 ডিগ্রি। সো 2-3 ডিগ্রিতে গেলে নর্মালি আমাদের কম্পিউটার হচ্ছে কম্পিউট করতে পারে না, অনেক বেশি দরকার হয়। সো আমি জাস্ট আপনাদেরকে একটা নলেজ দিতেছি, তারপরে না হয় আমরা আরও ডিপে যাব। তাহলে দেখেন, এইখানে আমরা টিল নাও কি দেখলাম, যে লিনিয়ার রিগ্রেশন, ওইখান থেকে আমি আসলাম সিম্পল লিনিয়ার রিগ্রেশনে। সো সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আমি কখন যাইতেছি, একটা ফিচার দেওয়া আছে এবং একটা ভেরিয়েবল আমাকে প্রেডিক্ট করতে হবে, একটা টাইপ প্রেডিক্ট করতে হবে, আর আমার ডেটাটা এই জিনিসটা মেনটেন করতে হবে। এবং এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে হচ্ছে এই যে এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যদি আমি প্রাইস প্রেডিক্ট করি। কারণ কি, আমার মাল্টিপল ফিচার আছে, যখন আমার মাল্টিপল ফিচার থাকবে তখন এটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, আর যখন একটা ফিচার থাকবে তখন হচ্ছে এটাকে বলা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর পলিনোমিয়াল তো আমি বললাম কোন ক্ষেত্রে। আর ক্লাসিফিকেশন যদি বলেন যে ভাই ক্লাসিফিকেশন কি কোনো টাইপ নেই, আছে। ক্লাসিফিকেশনে কী কী টাইপ আছে, তাহলে আমরা এটা একটু উপরে উঠাই দিই। ক্লাসিফিকেশনের একটা টাইপের নাম হচ্ছে বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন। জি প্লিজ বলেন। মাল্টিপল রিগ্রেশনটা কিভাবে হলো একটু যদি আরেকবার কাইন্ডলি বলেন, মাল্টিপল রিগ্রেশনটা। হ্যাঁ বলতেছি। ওকে, সো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে কি বললাম, যে আমার কাছে যদি একটা ফিচার থাকে এবং আমার টার্গেট যদি একটাই হয়, একটা ফিচার টার্গেটও একটা, দিস ইজ সিম্পল, যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তাহলে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যখন আপনার কাছে অনেকগুলা ফিচার আছে, x1 x2 x3, দেন আপনাকে বলতে হবে y এর কথা। এখন আমি যদি আপনাকে এরকম একটা এক্সাম্পল দেই, ধরেন এই টাইপের একটা, আপনি হচ্ছে আমি বললাম যে আপনি মতিঝিল থেকে ধানমন্ডি যাবেন, তাহলে আপনার রিক্সা ভাড়া কত হবে, এই জিনিসটা আপনি প্রেডিক্ট করতে চান। তাহলে এই রিক্সা ভাড়াটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, ধরেন x1 বললাম যে এইটা রিক্সাওয়ালার মুড, ওর মুডের উপর ডিপেন্ড করে যাবে কিনা। এখানে এটা হচ্ছে সানি, যে রোদ উঠছে নাকি অন্য কিছু, এটা বললাম যে জ্যাম, বেশ 3টা জিনিস। সো এইটা হচ্ছে আপনার রিক্সা ভাড়াটা। তাহলে মুড, ও চিন্তা করছে যে ও আসলে আপনাকে বলতেছে না যাবে কি না, আপনি বলছেন চলো যাই, ও বলতেছে যে আচ্ছা দেখি, হ্যাঁ। তো ওর মুড যদি খারাপ হয়, ও আপনার কাছে ভাড়া কত চাইলো, ধরেন মুডের জন্য ভাড়াটা বাড়লো 10। এরপরে যদি রোদ থাকে রাস্তায়, তাহলে ভাড়াটা নর্মাল ভাড়ার থেকে আরও বাড়লো 20। যদি বৃষ্টি থাকে তাও বাড়ে, রোদ থাকলেও বাড়ে, বৃষ্টি থাকলেও বাড়ে। এরপর জ্যাম, জ্যাম যদি কম হয় বলে রাস্তা অনেক দূর, আর জ্যাম যদি বেশি হয় বলে রাস্তা অনেক দূর প্লাস জ্যাম আছে, তো ভাড়া বাড়লো আরও 50। তো এখন কয়টা ফিচার অ্যাড হইলো, ওর মুডের উপর ডিপেন্ড করতেছে, তারপরে আকাশের অবস্থা কি সেটার উপর ডিপেন্ড করতেছে, রাস্তার অবস্থা কি সেটার উপর ডিপেন্ড করতেছে, এই একটা ভাড়া, ফেয়ারটা কিন্তু একটা। সো এইখানে ফিচার হচ্ছে আমার 3টা আর টার্গেট হচ্ছে আমার একটা। যখন ফিচার একের অধিক হয় এবং টার্গেট একটা হয়, তখন ওইটাকে বলা হয়
এবং সম্পর্কটা যখন লিনিয়ার হয় তখন হচ্ছে এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যদি এটা তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্ষেত্রে মাল্টিপল হচ্ছে, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি মাল্টিপল করতে চাই তাহলে কিভাবে হবে? আর কত প্রশ্ন এটা আছে। আর দ্বিতীয় হচ্ছে লাইকার ডাটা দিয়ে কি রিগ্রেশন করা যাবে কিনা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি মাল্টিপল করি তখন কিভাবে করব আমরা? মনে করেন এখানে শুধুমাত্র আমি প্রাইসটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরতেছি হুম হুম বা হুম। ক্যাটাগরি ভেরিয়েবলকে ডিপেন্ডেন্ট ধরতেছি, যদি আমি ওই প্রাইসের সাথে যদি আরেকটা কিছু ধরি মাল্টিপল রিগ্রেশন, তখন কি আমরা করা যাবে কিনা? আচ্ছা, আপনার আপনার কোয়েশ্চেন হচ্ছে যে যদি আমার টার্গেটটা মাল্টিপল হয়ে যায়, তাই না? যে রাইট, আমার ডিপেন্ডেন্ট, হ্যাঁ। টার্গেটটা যখন মাল্টিপল হয়ে যায়, যখন মাল্টিপল হয়ে যায় তখন আর আমরা এই ধরনের ইউজ কেসে আসি না। আমরা তখন আচ্ছা, বিভিন্ন ধরনের কোরিলেশন দেখি। আমরা যখন কোরিলেশন দেখি তখন ওইখানে ডেটার উপর ডিপেন্ড করে আবার কোরিলেশনগুলা ডিফাইন করা হয়। লাইক হচ্ছে আপনার পিয়ারসন কোরিলেশন হইতে পারে, ডিপেন্ড করে আপনার ডেটা কী ধরনের। পিয়ারসন কোরিলেশন হইতে হ্যাঁ। পারে, ক্রেমার্স ভি কোরিলেশন টাইপের কোরিলেশন আছে সেটা হইতে পারে, বা নর্মালিও হচ্ছে আপনি এটাকে দেখতে পারেন। বাট যখন আপনি প্রেডিক্ট করতে চাইতেছেন অনেকগুলো ফিচারের উপর বেস করে একটা ফিচার, তখন এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ও অনেকগুলা ফিচারের ভ্যালুকে অ্যাড করে একটা সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসবে। আচ্ছা, আর এখানে আমার একটা প্রশ্ন আছে, ডাটা যদি লাইকার ডাটা হয়, মানে প্রিফারেন্স, মানে 1 2 3 4 5 এরকম ডাটার উপরে কি আমি ইরিগেশন করতে পারবো? আচ্ছা, ওইটার এক্সাম্পলে আমি আজকেই যাইতাম মনে হয়। সো বেসিক্যালি আমাদের ডেটার টাইপটা আসলে হয়তো আপনাদের সাথে একটু ডিসকাস করা উচিত। আমাদের নর্মালি ডেটার টাইপ কিন্তু থাকে হচ্ছে, আমি যদি স্ট্যাটিস্টিক্যালি যাই সেটা হচ্ছে এক কোয়ান্টিটেটিভ। মনে হয় খুব বেশিক্ষণ টাইম দিতে পারবো না, 9 মিনিট বাকি আছে। আরেকটা হচ্ছে আমার কোয়ালিটেটিভ। এই কোয়ান্টিটেটিভ ডেটার মধ্যে আবার আমার এখানে ডিফারেন্স আছে। একটা হচ্ছে নিউমেরিক্যাল, আর একটা হচ্ছে, আমি যদি ডিরেক্ট বলি যে নিউমেরিক্যাল আর হচ্ছে ক্যাটাগরিক্যাল। নিউমেরিক্যালের এখানে আমি আসি হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু, আর আরেকটা আছে হলো আপনার ডিসক্রিট ভ্যালু। আচ্ছা, আর ক্যাটাগরিতে আপনার কি হয়? ক্যাটাগরিতে সাধারণ থাকে আপনার নমিনাল, আর এখানে থাকে হচ্ছে আপনার অর্ডিনাল। সো এই ব্যাপারগুলো আসলে কি, কন্টিনিউয়াস ভ্যালু কোনটা, যেই ভ্যালুটা আপনার ভগ্নাংশ আকারে ফ্লোট পয়েন্ট নিতে পারে, যেমন 2.3 এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু, 4.5 এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু। বাট আমি যদি বলি যে এই ক্লাসে কয়জন মানুষ আছে, আমি এই মুহূর্তে দেখতেছি যে 22 জন আছে, এইটাকে আপনি সামহাউ দশমিকে বলতে পারবেন না, দিস ইজ ডিসক্রিট। এরপরে আমরা আসি এখানে, যদি আমি বলি যে আমি যদি অর্ডিনালের দিকে চলে যাই। সো অর্ডিনাল জিনিসটা কি? একটা অর্ডার মেনটেন করে, অর্থাৎ আপনি পিএসসি পাস করছেন, এসএসসি পাস করছেন, জেএসসি পাস করছেন, এইচএসসি পাস করছেন, দেন অনার্স পাস করছেন। এই এই ডেটাটার মধ্যে একটা অর্ডার আছে, যে 0 1 2 3 অ্যান্ড 4 একটা অর্ডার আছে। এই অর্ডার টাইপের ডেটা দিয়ে আপনি যদি মেশিন লার্নিং একটা মডেল ট্রেন করতে চান আপনি পারবেন। ইভেন আপনি যদি এই টেক্সটটা নিয়েও করতে চান তাহলে আপনার ডোমেন স্পেসিফিক আগে নলেজ লাগবে। যে ধরেন একজন মানুষ সে একটা মডেল ট্রেন করতে চাইতেছে বাট ও জানে না যে পিএসসি কোন ক্লাস আসলে, তাহলে ও কিন্তু ভ্যালুটা ঠিকমতো অ্যাসাইন করতে পারবে না। লাইক পিএসসি হচ্ছে, আমি যদি বলি যে যেহেতু এটা একটা অর্ডিনাল ভ্যালু, ওর র্যাঙ্ক আছে, পিএসসি একদম লোয়ার, এসএসসি হচ্ছে ওর উপরেরটা, সরি জেএসসি হচ্ছে এটা আর এসএসসি হচ্ছে এটা, ওকে একটা কি করছি আমরা র্যাঙ্কে নিয়ে আসছি। তাহলে মডেল অটোমেটিক বুঝতে পারবে যে কোনো একটা মানুষের নামের পাশে যদি অনার্স লেখা থাকে ওয়েটটা অটোমেটিক বেড়ে যাবে এবং মডেল এভাবে ডিসিশন নিতে পারবে। সো আপনি লাইকার ডেটা থাকলেও ওর উপর মডেল ট্রেন করতে পারবেন, বাট বেশ কিছু প্রি প্রসেসিং টাস্ক আছে যেটা আপনার কমপ্লিট করে যেতে হবে। প্রি প্রসেসিং টাস্কগুলো কি কি? এইটা প্রি প্রসেসিং টাস্ক অনেকগুলো আছে, আমি একটা একটা করে সবগুলো দেখাবো কিভাবে ডেটা প্রি প্রসেস করে আসলে। তো আমি জাস্ট আজকে এইটা একটু শেষ করে দিতে চাইতেছিলাম। সো বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন, যেইটার অ্যান্সারটা ইদার ইয়েস অর নোতে আসে, দিস ইজ বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন। যেইটার অ্যান্সারটা অনেক কিছু হইতে পারে, অর্থাৎ আপনাকে বেশ কিছু ডেটা দেওয়া আছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনি বলতে পারেন যে এইটা একটা মাছের ছবি, বা দিস ইজ ফিশ, দিস ইজ কাউ,
দিস ইজ ডগ, দিস ইজ হিউম্যান, অর্থাৎ অনেকগুলো ক্লাস থাকতে পারে, তখন ওইটাকে আমরা বলি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। এইবার আরেকটা আমি বলি যে মাল্টি লেভেল। উনি যেটা বললেন যে আমাদের যখন মাল্টিপল জিনিস যদি আমি অ্যাট এ টাইম প্রেডিক্ট করতে চাই তখন সেটা আসলে কিভাবে হবে, ওই প্রবলেমটা আসলে এখানে হয় এবং ওইটাকে আমরা বলি মাল্টি, এই যে কি করতেছি যে আমরা মাল্টি লেভেল প্রেডিকশন করতেছি, অনেকগুলা লেভেল থাকবে এবং আমরা প্রত্যেকটাকে প্রেডিক্ট করব। তাহলে এইটা কিভাবে, এইটা আমরা হচ্ছে নেক্সট, আজকে হয়তো বা 2-3 মিনিট আছে, পুরাটা এখানে যাইতে পারবো না, বাট আপনারা এই জিনিসটা মনে রাখেন যে আমরা ক্লাসিফিকেশনে ছিলাম, বাইনারি ক্লাসিফিকেশন দেখছি, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে দেখছি এবং মাল্টি লেভেলে এখন আমরা যাই নাই। অর্থাৎ আমাদের যদি অনেকগুলা লেভেল থাকে তখন আমরা কি করব, অর্থাৎ সেম জিনিসের অনেকগুলা নাম হইতে পারে, তাই না? ওই ক্ষেত্রে আমরা কি করব? তো এখন স্টিল 5 মিনিটস টাইম আছে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা মোটামুটি আরেকটু বেসিক শিখব, শিখে হচ্ছে একটা ছোট্ট সিম্পল লিনিয়ার রিগ্রেশনের একটা কোড আমরা করে ফেলবো এবং মডেলটাকে রান করে দেখবো যে ও ঠিকমতো কাজ করতেছে কিনা। আমরা প্রথমে ম্যাথমেটিক্যালি খাতা কলমে দেখবো, তারপর ওইটাকে হচ্ছে কোডে ইমপ্লিমেন্ট করে দেখবো যে আসলে ও ঠিকমতো আমাদেরকে হচ্ছে ইনফরমেশন দিতে পারতেছে কিনা আমরা যেটা চাইতেছি সেটা। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন।